দেখো এখানে আমি 150 স্টুডেন্টস এর জন্য একটা ওয়েটের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোকে টেবিল আকারে ডাটাগুলোকে টেবিল আকারে দিয়েছি। প্রথমত এগুলো কিন্তু র ডাটা থাকে, যেমন প্রতি ইন্ডিভিজুয়াল ধরো তোমাদেরই স্ট্যামফোর্ডে আমি 150 জন স্টুডেন্টকে নিয়ে কাজ করলাম, সে 150 জন স্টুডেন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়েট রেকর্ড করা হবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ওয়েট রেকর্ড করা হবে। এখন আমি যদি ডিসপ্লে করি বোর্ডের মধ্যে বা কোনো একটা জায়গায় যদি আমি ডিসপ্লে করতে চাই সেটা, তাহলে আমি এই যে 150 স্টুডেন্ট প্রত্যেকের নামের পাশে যখন আমি ওয়েটটা লিখবো তখন কিন্তু আমাদের কাছে খুব ক্লিয়ারলি মেসেজ আসবে না যে কোন গ্রুপে কোন মানে কত ওয়েটটা বেশিরভাগ স্টুডেন্টের আছে। এরকম আমরা যদি যে কোনো কিছু জানতে চাই, কোন ওয়েটটা সবচেয়ে কম আসছে, কতজনের ওয়েট বেশি, এই ইনফরমেশন গুলো যদি আমরা নিতে চাই তাহলে 150 জনের নামের পাশে যদি আমি ওয়েট লিখি তাহলে সেটা ক্লিয়ার হবে না। তখন আমরা কিন্তু সেটাকে টেবুলার মেথডে এসে একটা টেবিল তৈরি করি, সেই টেবিলটাই হচ্ছে এরকম একটা গ্রুপ ডাটা দেয়। আমরা কিন্তু সেই জায়গাটা আমরা আগে অনেক করেছি, এগুলো স্কুল লেভেলে তোমরা করেছো, সেই জন্য এখানে আর সেটা করা হয়নি। আমরা ধরে নিচ্ছি সেই ইনফরমেশন গুলোকে যাদের ওয়েট, যে ইউনিভার্সিটি স্টুডেন্ট তোমরা, ধরে নিচ্ছি কারো ওয়েটই বিলো 30 না। বিলো 30 কেউ আছো? আচ্ছা, তো সেক্ষেত্রে 30 থেকে 40 এভাবে করে ওয়েটটাকে রেঞ্জটাকে সাজানো হয়েছে 30 থেকে 40 এবং হাইস্ট হচ্ছে 90 পর্যন্ত। যেহেতু এটা কেজিতে মাপা হয়েছে সেজন্য কিন্তু এই ওয়েট, কিন্তু যদি পাউন্ড হতো তাহলে কিন্তু এই সংখ্যাগুলো বড় বড় দেখতে পেতে, তাই না? আর এই 30 থেকে 40 আছে নাম্বার অফ স্টুডেন্ট হলো 18, দে আর সো লাকি, ভেরি লো ওয়েট। তারপরে 40 থেকে 50 আছে 37, 50 থেকে 60 আছে 45, 60 থেকে 70 আছে 27 স্টুডেন্ট, 70 থেকে 80 15, 80 থেকে 8। এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি দেয়া আছে আর ক্লাস ইন্টারভেল দেয়া আছে। তোমাদেরকে যা ক্যালকুলেট করতে হবে সেখানে বলা হয়েছে, আমি একটা প্রবলেমের মাধ্যমে সবকিছু যেন ক্যালকুলেট করতে পারি দেখেছি, যেমন এভারেজ ক্যালকুলেট করতে হবে, গতদিন কিন্তু আমরা এটা ক্যালকুলেট করেছি। তারপরে মোডাল ওয়েট মানে মোড কত সেটা, মানে কোন ওয়েটটা রিপিট হয়েছে সবচেয়ে বেশি সেই ওয়েটটা, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কোন ওয়েট সবচেয়ে বেশি রিপিট 68 সবচেয়ে বেশি রিপিট হয়েছে, যেহেতু এখানে 45 আছে। কিন্তু আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো না যে কোন ওয়েটটা হ্যাঁ এখন শুনতে পাচ্ছ? ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম আচ্ছা, আপনাদের গুগল ক্লাসরুমে কি লেকচারের আপলোড দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। ক্লাসরুমের লিংক দেয়নি। আচ্ছা, এখন আমরা লেকচারটা আগে বুঝে নিই, তারপরে কি কি কোশ্চেন আছে। লেকচারের শেষে সব ধরনের কোশ্চেন করবে, লেকচারের মাঝখানে এর বাইরে কোশ্চেন করলে অসুবিধা, এর ভেতরে কোশ্চেন করবে, লেকচারের টপিক থেকে কোশ্চেন করবে। 50 থেকে 60 এর মধ্যে 45 আছে, তার মানে এই ফ্রিকোয়েন্সিটা বেশি। আমরা ধরে নিতে পারি এই ক্লাসের মধ্যে মোড আছে, কিন্তু আমরা বলতে পারি না কত আছে। সো সেক্ষেত্রে আমরা মোডাল ওয়েটটা ক্যালকুলেট করব। তারপরে বলেছি ডেভিয়েশনটা কি হবে মিন থেকে, যেমনটা আমি বলছিলাম, আমি যদি তোমাদের মার্কসের এভারেজ বলি, ক্লাস টেস্টের মার্কসের এভারেজ বলি 4, তাহলে যে 10 পেয়েছো তার ডেভিয়েশন হলো 6, মানে বিচ্যুতি হলো 6। যে 0 পেয়েছো তার ডেভিয়েশন হলো 4, যে 8 পেয়েছো তার ডেভিয়েশনও 4। সো ডেভিয়েশনের ব্যাপারে আমরা জানবো, এটাও ক্যালকুলেট করতে হবে। এরপরে ক্যালকুলেট করতে হবে কোয়ার্টাইলস, মিডিয়ান, ডেসাইলস, পার্সেন্টাইলস এন্ড সো অন, অনেক কিছু ক্যালকুলেট করতে হবে। এগুলো সবই খুবই ক্লোজ, একটা বুঝে নিলে আমরা বাকিগুলো খুব দ্রুত বুঝে ফেলবো। তো আমি প্রথমে যেটা ক্যালকুলেট করতে যাচ্ছি সেটা হলো মিডিয়ান। এখন মিডিয়ানের জন্য আমার কি কি প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু আমি টেবিলটা তৈরি করব। তোমরা দেখতে পেয়েছো মিডিয়ানের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমি এখানে আবার লিখছি যাতে করে বোঝা যায় মিডিয়ানের ফর্মুলাটা কি আছে, আমি কি কি ক্যালকুলেট করব। মিডিয়ানের যে ফর্মুলা আছে সেখানে বলা আছে মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ ইন্টু আই। লেখা দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে।
এখন এই যে l+n/2 আমরা প্রথমে বলেছি মিডিয়ান ক্লাসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে n/2 এর মাধ্যমে। এই n/2 কিন্তু আমরা দেখব CF থেকে। এই n/2টা আমরা দেখব CF থেকে। CF মানে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো যখন ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যাড করা হয়, নতুন যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় সেগুলোকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। When frequencies are added, the new frequencies are called cumulative frequency. তাহলে আমরা দেখি যে ফ্রিকোয়েন্সিকে কিভাবে অ্যাড করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা হয়। তো আমি আবারও বলছি, আমরা n/2 ইকুয়াল টু যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার মাধ্যমে নির্ধারণ করতে যাচ্ছি, বের করতে যাচ্ছি হুইচ ওয়ান ইজ দ্য মিডিয়ান ক্লাস। সেই নির্ধারণের জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রয়োজন, যে ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো অ্যাড করে করে বের করা হয়। তো এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আগে বের করতে যাচ্ছি। আর এখানে আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমত যে কোশ্চেনটা দেয়া আছে সেই কোশ্চেনে যে দুটো তোমাদের কাছে দেয়া আছে, যে দুটো জিনিস এখানে দেয়া আছে, সেটা আমি টেবিলে প্রথমে লিখে ফেললাম। এটা যে কোশ্চেনে দেয়া আছে ওয়েট ইন কেজি, সেটা 30 থেকে 40, 40 থেকে 50, 50 টু 60, 60 টু 70, 70 টু 80, 80 টু 90। এছাড়া তোমাদেরকে দেয়া আছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা দেয়া আছে। সো এটা তোমরা লিখে ফেলেছো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এই ক্লাস ইন্টারভ্যালটা লিখেছো, এইটুকু কোশ্চেনে ছিল। কোশ্চেনে কোন অংশটা ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ছিল আর ছিল এটা, এই নাম্বার অফ স্টুডেন্ট ছিল। নাম্বার অফ স্টুডেন্টকে কিন্তু আমরা এফ ধরবো, কারণ এখানে যে ওয়েটটা আছে সেই ওয়েটটা আছে ক্লাস ইন্টারভ্যাল ফর্মে। তো সেই ক্ষেত্রে আমরা নাম্বার অফ স্টুডেন্টকে এফ ধরবো, কিন্তু যখন আমরা সিএফ বের করব সেটাও কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে নাম্বার অফ স্টুডেন্টকে আমরা কখনো এফ বলছি আবার কখনো সিএফ বলছি। তাহলে কখন কি বলবো এটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। যখন ক্লাস ইন্টারভ্যাল আকারে থাকবে, যেমন 30 থেকে 40 এই ওয়েটের স্টুডেন্ট আছে 18 স্টুডেন্ট, 40 থেকে 50 এই ওয়েটের স্টুডেন্ট আছে 37 স্টুডেন্ট। আমি যদি এখন তোমাদেরকে কোশ্চেন করি যে লেস দেন 50 কতজন স্টুডেন্ট আছে, লেস দেন 50 ওয়েট আছে 45 37 কত? হয়নি 37 জন হয়নি। লেস দেন 50 তাহলে 18 আর 37 জন 55 জন 55 জন 55 জন। ভেরি গুড। এটা কারণ আমরা যখন লেস দেন 50 বলেছি তার মানে প্রথম 55 ক্লাস জন। তারাও লেস দেন 50, সেকেন্ড ক্লাসের তারাও লেস দেন 50, সো এই দুটো যোগ হয়ে যাবে। এই দুটো যোগ হয়ে যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হলো লেস দেন 50। এই যে দেখতে পাচ্ছ লেস দেন 50। তো আমি তখন কি করব, এগুলোকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে। তার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যখন আমরা সিএফ লিখবো, সেই সিএফ লেখার ক্ষেত্রে কিন্তু আমরা বলি না মানে লোয়ার লিমিট আপার লিমিট দুটোই থাকে না, শুধু আমরা বলি লেস দেন আপার লিমিট, লেস দেন আপার লিমিট, লেস দেন আপার লিমিট। সেক্ষেত্রে কিন্তু আমি এই যে লিখলাম ওয়েট লেস দেন, কত লেস দেন, লেস দেন 40। লেস দেন 40 তে কতজন আছে, 18 জন আছে, তাই না? লেস দেন 40 তে কতজন আছে, 18 আছে। এখানে আমি লিখেছি লেস দেন 40 তে 18। এরপরে লেস দেন 50 আপার লিমিটের লেস, এই যে আমি একবারই লেস দেনটা লিখে রেখেছি। লেস দেন 50 আছে 55 জন। এরপরে যখন আমি লেস দেন 60 লিখবো সেই ক্ষেত্রে কতজন হবে, এই 55 এর সাথে আরো 45 অ্যাড হবে, তাহলে কত হবে, 100 হবে। এই যে দেখো 100 আছে। তারপরে আমি যদি বলি লেস দেন 70 কত আছে, সেক্ষেত্রে আমি কি লিখবো, লেস দেন 70 মানে এই 100 এর সাথে আরো কত অ্যাড হবে, 27 অ্যাড হবে। 27 হ্যাঁ, তাহলে 127 হলো। তারপরে যখন আমি বলবো লেস দেন 80, সেই 80 লেস দেন 80 বললে আরো কতজন অ্যাড হবে, 127 এর সাথে ম্যাম 27 যোগ হবে। না 15 যোগ হবে, এই যে 15 ও 15 ঠিক আছে। যোগ হবে, তাহলে 142 হলো। এরপরে যখন লেস দেন 90 বলবো তখন সেই 142 এর সাথে আরো 8 যোগ হয়ে হবে 150। তাহলে আমি নতুন যে ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে করে পেয়েছি এগুলোকে বলা হয় সিএফ। আর এগুলো নিশ্চয়ই যোগ হয়েছে নাম্বার অফ স্টুডেন্টস থেকে, কাজে এটাও নাম্বার অফ স্টুডেন্টস, এটাও নাম্বার অফ স্টুডেন্টস। সো যখন আমরা লিখবো লেস দেন এত, লেস দেন এত, লেস দেন এত, তখন আমরা সেটাকে বলবো নাম্বার সিএফ।
আর যখন আমরা লিখবো ধরো এত থেকে এত, এত থেকে এত, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো এফ। এখন তোমাদের কোশ্চেনে কিন্তু এই ফর্ম দেয়া থাকতে পারে, এই ফর্ম দেয়া থাকবে এবং এখানে এফ বা সিএফ কিছু বলা থাকবে না, লেখা হ্যালো ম্যাম। থাকবে স্টুডেন্ট। যদি ম্যাম ক্লাস ইন্টারভেল আকারে থাকে তাহলে সেই নাম্বার অফ স্টুডেন্টকে কিন্তু তুমি কি ধরবে, সেই নাম্বার অফ স্টুডেন্টকে তুমি ফ্রিকোয়েন্সি ধরবে। আর যদি লেস দেন মেথডে এটা দেয়া থাকে কোশ্চেনে, তাহলে যে নাম্বার অফ স্টুডেন্ট লেখা থাকবে সেখানেও সিএফ মেনশন করা থাকবে না, সেই ক্ষেত্রে তুমি সিএফ কে ধরবে, সরি সেই নাম্বার অফ স্টুডেন্টকে ধরবে সিএফ আকারে। বোঝা গেছে? কোশ্চেনে যদি ক্লাস ইন্টারভেল আকারে থাকে, যে নাম্বার অফ স্টুডেন্টস অর নাম্বার অফ এমপ্লয়ি অর নাম্বার অফ ওয়ার্কার্স লেখা থাকবে সেটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। আর যদি লেস দেন মেথডে লেখা থাকে সেটা হলো সিএফ। আরেকটা ব্যাপার হলো, কোশ্চেন দেখে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনে কি সিএফ দেয়া আছে, নাম্বার অফ স্টুডেন্ট বা নাম্বার অফ ওয়ার্কার লেখা থাকলো, কিন্তু সেটা কি এফ হবে না সিএফ হবে, সেটা আমরা বুঝতে পারবো। এফ গুলো কিন্তু সিরিয়ালি থাকবে না, যে ছোট থেকে বড় এভাবে সাজানো থাকবে এমনটা না, বাট সিএফ কিন্তু সবসময় ছোট থেকে বড়, কারণ সিএফ গুলো যোগ করে করে বাড়তে থাকবে এবং লাস্ট যে সিএফটা হবে সেই সিএফটা কিন্তু ফ্রিকোয়েন্সির সমান হবে, টোটাল ফ্রিকোয়েন্সি মানে এন এর ইকুয়াল হবে। দেখতে পাচ্ছ এন 150, এখানেও 150। জি ম্যাম। হ্যাঁ, এটা গেল, আমরা বুঝে নিলাম যে সিএফটা কি আর এফটা কি। এখন ম্যাম আমরা হ্যালো ক্যালকুলেট করব সেই n/2 টা কিভাবে ক্যালকুলেট করব। প্রথমে এখান থেকে n/2 এর মাধ্যমে আমরা মিডিয়ান ক্লাস নির্ধারণ করব। n/2 আমি এখান থেকে করলাম, তাহলে আমি পেলাম এখানে 75 n/2 এর ভ্যালু। এখন এই 75 সিএফ এর কোন অংশটার মধ্যে থাকা সম্ভব, সিএফ এর মধ্যে দেখব। এই n/2 টাকে সিএফ এর মধ্যে দেখতে হবে, এটা তোমরা লিখে রাখো, n/2 টাকে সিএফ এর মধ্যে তোমরা দেখবে। তাহলে সিএফ এর মধ্যে তুমি দেখো 18 এর মধ্যে 75 থাকা পসিবল না, 55 এও 75 থাকা পসিবল না, কিন্তু 100 থেকে শুরু করে পরে যতগুলো আছে সবগুলোতেই তো 75 থাকা পসিবল নাকি? জি ম্যাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যেটা স্টার্ট হবে, যে লোয়েস্ট ভ্যালুটা স্টার্ট হবে যেখানে থাকা সম্ভব, তার মানে যাদের মধ্যে n/2 এর মানটা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যেটা, সেই ক্লাসটাকে কিন্তু আমরা বলবো মিডিয়ান ক্লাস। তার মানে এই যে n/2 টা এই 100 এর মধ্যে আছে, এটা ধরে নিয়ে একদম এই বরাবর পুরো যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমরা ইন্ডিকেট করে ফেলবো। তো আমরা এখানে বুঝে নিলাম 50 থেকে 60 এটা হলো মিডিয়ান ক্লাস, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। যদি তোমরা এখানে লিখে দাও তাহলে যে সুবিধাটা হবে, তোমাকে কিন্তু ওই যে ফর্মুলার নিচে আবার তুমি বলবে since n/2 lies n/2 equal to 75 lies within 100 so 50 to 60 is the median class। এই ল্যাঙ্গুয়েজটা তোমার আর বলার প্রয়োজন হবে না, বিকজ ইউ ইন্ডিকেটেড ইন টেবল, সেখানেই তুমি বলে দিয়েছো which one is median class, তো সেখানে তখন আর বলার প্রয়োজন হবে না। ক্লিয়ার হয়েছে কথাটা? এখন আমরা তো মিডিয়ান ক্লাস পেয়ে গেলাম, মিডিয়ান ক্লাস যখন পেয়ে গেলাম তখন কিন্তু আমাদের কাজটা একেবারে সহজ। আমি এখন ফর্মুলার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিডিয়ান ক্লাস। ম্যাম হ্যালো ম্যাম। বলো ম্যাম আমার এক জায়গায় একটু সমস্যা হয়েছে ম্যাম। কি সমস্যা? ম্যাম ওইখানে ম্যাম লেস দেনের ওই জায়গাটায় ম্যাম ওইটা ম্যাম ধরতে পারে নাই। আচ্ছা, আমি একটু পরে সেখানে যাচ্ছি, আমাদের সময় অনেক কম, কারণ 11:15 বেজে গেছে। সাথে সাথে ওইটা বলবে যখন যেটাতে সমস্যা হবে। তো এখানে আমি এল এর ভ্যালুটা, মিডিয়ান যে ভ্যালুটা আছে এখানে মিডিয়ান ক্লাস হচ্ছে 50 থেকে 60। এখানে তোমরা ইনফরমেশন গুলো লিখে রাখো যাতে ফর্মুলাতে গেলে আমরা বলতে পারি। একটু লিখে রাখো, মিডিয়ান ক্লাস হলো 50 থেকে 60। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, কে বলতে পারবে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 45 এখানে দেখা যাচ্ছে। এই ক্লাস বরাবর তুমি এখন সবকিছুকে খুঁজবে 50 থেকে 60 এই ক্লাসের মধ্যে, কিন্তু এটাকে তুমি একেবারে এই ক্লাসটাকে তুমি এভাবে করে টান দিয়ে নিয়ে যাও, তাহলে তুমি সবকিছু ক্লিয়ারলি দেখতে পাবে। এখানে আমার কাটা হয়ে গেছে, এই 45টা এটা হলো ফ্রিকোয়েন্সি 45। আর মিডিয়ান ক্লাসের সিএফ কত? 100। কিন্তু আমরা এই 100 টাকে কনসিডার করব না, আমাদের ফর্মুলাতে আছে পিসিএফ। পিসিএফ মানে হলো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে সিএফ এর
আগের ক্লাসটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রি মানে আগে, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে ক্লাসে আছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, তার মানে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের সিএফটা। সো ইট ইজ অ্যাবসলিউটলি 45, তাই না? তো আমরা ফর্মুলার কিন্তু মোটামুটি সবকিছুই দেখে নিলাম কি কি ভ্যালু আছে। এখন আমরা ফর্মুলাতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি ভ্যালুগুলো বসানোর জন্য একটা প্লেস তৈরি করেছি। সেখানে আমরা এল এর ভ্যালু কত বসাবো? এল, এই যে ফর্মুলাতে মিডিয়ান, এল এর ভ্যালু কত? 50 ম্যাম। 50, কারণ আমাদের ক্লাস হলো 50 থেকে 60। এটা যদি হয় জি আমাদের এল এর ভ্যালু হলো 50। তারপরে আমরা 50 এর মান তো 75 পেয়েছি, তারপরে মাইনাস হলো পিসিএফ। পিসিএফ এর মান কত দেখে এসেছি? 55 55। আর এফ এর ভ্যালুটা কত দেখেছি? 45, তাই না? 45 জি 45। আর প্রতিটা ক্লাসের আই কিন্তু 10। এখানে আমরা ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল নিয়ে কাজ করছি। 40 থেকে 50, 50 থেকে 60 সবগুলোই কিন্তু 10। ব্যবধান হ্যাঁ, জি ম্যাম। সাইজ অফ দ্য ক্লাস, সেটাকে বলা হয় সাইজ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। তো আমরা সবগুলোই কিন্তু ভ্যালুটা বসিয়েছি। এখন তো আর ক্যালকুলেশন করার কোনো ব্যাপার না, ব্যাপার কি? না আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটা টার্মের সাথে, এটা মিডিয়ানের সাথে সিমিলারিটি আছে সেরকম একটা টার্মের সাথে পরিচিত করি। এটা হচ্ছে, আমি উপরে ফর্মুলাটা লিখেছি মিডিয়ান যেখানে ডিসকাস করা হয়েছে, তারপরে এসে আবার এখানে অঙ্কে দেখাচ্ছি। মিডিয়ানের পরে এখানে আমরা বলে দিচ্ছি যে মিডিয়ানের মতোই আরো কিছু টার্ম আছে। সেটা হচ্ছে ধরো কোয়ার্টাইলস, ডেসাইলস, পার্সেন্টাইলস। কোয়ার্টাইলস মানে কি? কোয়ার্টার এই কথাটার মানে কি? কয় ভাগ করা। 4 ভাগের মিডিয়ান মানে 2 ভাগ করলে মাঝামাঝি যে পড়ে সেটাকে বলা হয় মিডিয়ান। মধ্যক মধ্যক হ্যাঁ। আর কোয়ার্টাইল মানে কয় ভাগ করব? 4 ভাগ। 4 ভাগ করব, লাইনটাকে 4 ভাগ করব। মিডিয়ান যখন আমরা ক্যালকুলেট করব তখন লাইনটাকে আমরা হাফ করব, যখন আমরা কোয়ার্টার করব তখন লাইনটাকে আমরা 4 ভাগ করব, যখন ডেসাইলস করব লাইনটাকে আমরা কয় ভাগ করব? ডেসাইলের জন্য ডেসিমাল কথাটার মানে হলো দশমিক, তার মানে ডেসাইলস করা মানে কয় ভাগ করা? 10 10 ভাগ করা। এখানে দেখো আমরা যখন মিডিয়ান বের করেছিলাম তখন আমরা 2 ভাগ করেছি, এটা ছিল মিডিয়ানের মান। আর যখন কোয়ার্টাইল করব, কোয়ার্টাইল করলে কয়টা ভাগ হবে বলেছি? 4টা ভাগ। আমি ভাগগুলো এখানে দেখাচ্ছি। প্রথমে 2 ভাগ করলাম, তারপরে তাকে আবার ভাগ করলাম। মাঝখানে এই 4 ভাগ করতে গিয়ে, পুরো লাইনটাকে 4 ভাগ করতে গিয়ে পয়েন্ট পড়েছে কয়টা? 3টা। 3টা। এজন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 2 3 লেখা আছে। তার মানে আমরা এটাকে বলবো Q1 ফার্স্ট কোয়ার্টাইল, এটাকে বলবো Q2 সেকেন্ড কোয়ার্টাইল, আর এটাকে বলবো Q3 থার্ড কোয়ার্টাইল। এবং তোমরা এখানে দেখে নাও যে Q2 আর মিডিয়ান একই জিনিস, একই না? মিডিয়ান ইকুয়াল টু Q2 তো ফিগার কি বলে? হ্যাঁ, মিডিয়ান ইকুয়াল টু Q2। আমরা ফর্মুলাতেও সেটা দেখতে পাবো। ফর্মুলাতে আমরা এখানে কিউ যে লিখেছি, সাধারণত আমরা কোনো সাফিক্স লিখতে গেলে আই ইউজ করি, কিন্তু প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা বা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা আই ইউজ করব না, বিকজ আই হ্যাজ ইটস ওন মিনিং। আই এর মিনিংটাই হলো সাইজ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল, সে কারণে কিন্তু আমরা আইটা ইউজ করব না। সো আমরা জে ইউজ করছি। তাহলে আমাদের মিডিয়ানের ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল সেটা ছিল n/2। l প্লাস n/2 ছিল মিডিয়ানের ফর্মুলা, L প্লাস n/2। উপরে ছিল n/2 মাইনাস পিসিএফ, এটা হলো মিডিয়ানের ফর্মুলা, মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ ইনটু আই। নিচে 4 ভাগ into করবে, I 2 ভাগ, মিডিয়ানের ক্ষেত্রে 2 ভাগ করেছো বলে n/2 লিখবে। যখন 4 ভাগ করবে তখন কি n/2 লিখবে না n/4 লিখবে? n/4 n/4। এবং n/4 লিখলাম, লিখার পরে যেটা কেন লিখেছি জানো? যেটা লিখেছি Q1 এর জন্য যে এর মান 1 হবে, তার মানে শুধু n/4। এখানে যে এর মান 1 হলে কি হয়? শুধু n/4। Q2 এর জন্য কি হবে? 2/4 n
4 হইতে হবে 2/4 2n by by 4 4 n তো থাকবেই 2n by 4 হবে জি 2n/4 হ্যাঁ 2n by 4 হবে তাহলে 2n by 4 কে যদি তুমি ক্যালকুলেট করো এখানে যদি 2n by 4 হয় তার মানে n by 2 হয়ে যায় সে কারণেই কিন্তু এখানেও 2 q2 আর এখানে হলো 2n by 4 2n by 4 মানে n by 2 তার মানে সেটা কিন্তু q2 টা কিসের ফর্মুলা হয়ে যায় যে মিডিয়ানের ফর্মুলা হয়ে যায় তাই না জি যখন j এর মান আমরা 3 বসাবো এখানে হবে 3n by 4 তার মানে q3 মানে 3n by 4 সো আমরা যখন q1 ক্যালকুলেট করতে হবে আমরা এই ফর্মুলাতে শুধু 1 বসিয়ে দিব q3 ক্যালকুলেট করলে এই করতে বললে এই ফর্মুলাতে 3 বসিয়ে দিব এবং আমরা নিশ্চয়ই বুঝেছি কেন এটাকে কোয়ার্টাইলস মানে প্লুরাল ফর্মে বলেছে এটার কারণ হচ্ছে তিনটা কোয়ার্টাইল মিলেই কিন্তু এই ফর্মুলাটা তৈরি হয়েছে ঠিক আছে এখন আসি ডেসাইলস মানে 10 ভাগ করা সো তুমি পুরো লেন্থকে যখন 10 ভাগ করবে তোমার মাঝখানে পয়েন্ট কয়টা পড়বে দেখো যখন হাফ করেছো 2 ভাগ করেছো 2 এর জন্য একটা পয়েন্ট 4 এর জন্য 3টা পয়েন্ট তার মানে একটা করে কম পড়ে যখন তুমি এরকম 10টা ভাগ করবে তখন তোমার কয়টা পয়েন্ট পড়বে 9টা 9টা পয়েন্ট পড়বে এটা সে কারণে দেখো এখানে লেখা আছে k = 1 to 9 এখানে যেহেতু সাফিক্সটা j ইউজ করেছে এখানে k ইউজ করলাম q ফর কোয়ার্টাইল d ফর ডেসাইল dk আবার একই ফর্মুলা এখানে শুধু চেঞ্জটা হচ্ছে এই জায়গাটুকুতে ফর্মুলার বাকি অংশটা কিন্তু সেম মিডিয়ানের জন্য n/2 লিখেছি কোয়ার্টাইলস এর জন্য jn/4 লিখেছি যে ডিপেন্ড করবে কোন কোয়ার্টাইল তুমি বের করতে চাও আর ডেসাইল মানে 10 ভাগ n/10 কততম ডেসাইল বের করতে চাও সেটার জন্য কততম সেটার জন্য হলো k আর n/10 মানে ডেসাইল সো k এর মান যদি 1 দাও তার মানে ফার্স্ট ডেসাইল আমি এটাকে ধরো বললাম d1 তারপরেরটাকে বললাম d2 তারপরেরটাকে বললাম d3 দেন d4 d5 আপ টু d9 এরকম ঠিক আছে সো আমরা যেটা বের করতে বলবে সেটাই এখানে বসাবো সাপোজ d7 বের করতে বলেছে সো 7n/10 এটা হয়ে যাবে ফর্মুলা ঠিক আছে ডেসাইল মানে 10 ভাগ করলে কতটুকু হচ্ছে আর পার্সেন্টাইজ p ফর পার্সেন্টাইজ এখানে আমরা l সাফিক্সটা ইউজ করেছি পার্সেন্ট করা মানে কি পার্সেন্টাইল মানে 100 ভাগের 1 ভাগ তার মানে n কে কত দিয়ে ডিভাইড করব 100 দিয়ে ডিভাইড করব সো আমাদের মিডিয়ান কোয়ার্টাইলস ডেসাইলস আর পার্সেন্টাইলস মিডিয়ানকে আমরা আসলে আলাদা করতে পারি না মিডিয়ান মানে q2 সো আমরা যদি বলি কোয়ার্টাইলস ডেসাইলস পার্সেন্টাইলস কোয়ার্টাইলস মানে 5 দিয়ে ভাগ করা n কে ডেসাইল হলো 10 পার্সেন্টাইল 100 তাহলে এখানে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বিশেষ কোনো ফর্মুলা প্রয়োজন কিন্তু নেই ক্যালকুলেশনও প্রয়োজন নেই আমি যেমন তোমাদেরকে যখন প্রবলেমটা সলভ করেছি তখন বলেছি যে যখন তোমাকে মিডিয়ান ক্যালকুলেট করতে হবে তুমি n/2 খুঁজবে কার অবশ্যই CF এর মধ্যে খুঁজবে এখন যদি তোমাকে ধরো ক্যালকুলেট করতে বলে তুমি কি ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস কোনটা সেটা বের করে নিতে হবে যেমন মিডিয়ানের জন্য তুমি মিডিয়ান ক্লাস কোনটা বের করে নিয়েছো Q1 এর ক্ষেত্রে কিন্তু তোমাকে কোয়ার্টাইল ক্লাসটা কি সেটা বের করে নিতে হবে সেটা তোমরা কিভাবে বের করবে মিডিয়ানের ক্ষেত্রে n/2 দিয়ে করেছো আর ফার্স্ট কোয়ার্টাইলের ক্ষেত্রে কি দিয়ে করবে আর যদি থার্ড কোয়ার্টাইল বলে সেই ক্ষেত্রে বা কি দিয়ে করবে কোন ভ্যালুটা দিয়ে আমরা আগে তো কোয়ার্টাইল ক্লাসকে নির্ধারণ করব তাহলে সেটা যখন পেয়ে যাব তখন কিন্তু আমরা l প্লাস যা আছে সেটা বের করে ফেলতে পারবো এখানে আমি 3n/4 লিখছি এখানে যখন ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস মিডিয়ানের ক্ষেত্রে এই পজিশনটাকে n/2 এখানে ছিল এখানে যেটা থাকবে সেই মানটাকে খুঁজবে CF এর মধ্যে বুঝা গেছে এখানে যে মানটা থাকবে তাকে CF এর মধ্যে খুঁজবে এখানে মান কত আছে ভ্যালুটা কি আছে n/4 কি আছে কোনটার কথা বলেছি যখন আমরা Q1 ক্যালকুলেট করতে যাই তখন আমরা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসটা কিভাবে নির্ধারণ করব n/4
n/4 দ্বারা। এর আগে মিডিয়ানের ক্ষেত্রে আমরা করেছি n/2 এর দ্বারা, তার মানে পিসিএফ এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে আমরা নির্ধারণ করব। এখন 150 কে যদি তুমি n/4 করো কত হবে এটা? 150 কে n/4 করো, 75 সরি n/4 কি 75 হয়? না n/4 ম্যাম না ম্যাম তাহলে ক্যালকুলেট করো n/4 কত হয়, কুইকলি বলো। 35 ম্যাম 37.5 37.5 না, 37.5 কত হয়েছে? 37.5 37.5। এই যে n/4 এর মানটা 37.5 পেয়েছো, এই 37.5 এখানে কোথায় কোথায় আছে? প্রথম ক্লাসে কি ম্যাম 37.5 আছে? না 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 ম্যাম 18 বাদ 55 থেকে শুরু। সবগুলোতে 55 এ আছে, সেকেন্ড থেকে শুরু। আর যেখান থেকে শুরু ক্লাসটাকে আমরা কিন্তু ক্লাস হিসেবে ধরবো। তার মানে এই রোটাকে আমরা কি হিসেবে ধরবো? ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। এই রোটাকে কি হিসেবে ধরবো? Q1 Q1 এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে গ্রিন কালার দিয়ে লিখে দিয়েছি Q1। তো আমরা Q1 ক্লাসটা পেয়ে গেছি। এখন এখানে এল এর ভ্যালু বলো কত, কুইকলি বলো এল এর ভ্যালু। 50 নো, Q1 40 ক্লাস কি 40 থেকে 50 না Q1 টা? তাহলে জি এল এর ম্যাম জি ম্যাম আর n/4 এর ভ্যালু আমরা পেলাম 40 30.5। পিসিএফ কত? পিসিএফ পিসএফ ম্যাম 18 18 18 পিসিএফ 18 আর এফ কত? এফএল 45 37 37 37 37 আর আই তো সবার জন্য সেম, তাই না? জি জি এবার আমাকে বলো Q3, এই Q3 ক্লাসটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব? এই পাশে ফর্মুলা আমি লিখে দিয়েছি বামে। Q3 ক্লাসটা কি দিয়ে ফাইন্ড আউট করব? Q3 3n/4 3n/4 এ যে এখানে দেখতে পাচ্ছ 3n/4 হবে, সে 3n/4 দিয়ে। তার মানে n/4 যদি 37 হলো 37.5, এটাকে 3 দিয়ে গুণ করো, গুণ করলে যেটা আসবে সেটা আমরা 3n/4 পাবো। 112.5 আচ্ছা 112.5 হলে এই ক্লাসে আছে তাই না? 127 যে ক্লাসে আছে সেই ক্লাসে আছে তো? জি ম্যাম জি তাহলে এটা হলো Q3 ক্লাস, এখানে তোমরা লিখে রাখো এটা হলো Q3 ক্লাস। এখন আমরা Q3 ক্লাসের লোয়ার লিমিট পেলাম 60, তারপরে ফ্রিকোয়েন্সি পেলাম 27 আর পিসিএফ পেলাম 100। আর কিছু প্রয়োজন আছে? আই তো সব ক্লাসের জন্যই 10, জি ম্যাম তাই না? তো এটা আমাদের বের হয়ে গেল Q3 ক্লাস। একইভাবে আমরা ডেসাইল এবং পার্সেন্টাইল এগুলো ক্যালকুলেট করব। ডেসাইল এবং পার্সেন্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইলের ক্ষেত্রেও কিন্তু ফর্মুলা একই ধরনেরই হবে। ম্যাম ধরো এখানে আমি আচ্ছা ম্যাম Q1 বের করতে হলে ফার্স্টে আমার PCF কি ভাবতে হবে ম্যাম? Q1 Q2 Q3 এগুলো বের করতে হলে কি করতে হবে? ম্যাম ফার্স্টে আমার কি ভাবতে হবে যে এটা এই সারির মধ্যে ম্যাম এটা অবস্থান, মানে আমি কিভাবে বুঝবো ম্যাম? এটা তো ওই যে n/4 অথবা 3n/4 এ যে আমি তোমাকে বললাম Qj যে ফর্মুলাটা লিখে দিয়েছি, সেখানে j এর জায়গায় তুমি 1 বসালে এখানে কত আসে উপরে এই জায়গাটায়, এখানে আমি বলেছি j * n/4 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই f * i। সো যখন তুমি Q1 ক্যালকুলেট করবে তখন j এর জায়গায় তো তুমি 1 বসাবে, এই j এর জায়গায় 1 বসালে এই জায়গাটা কি হয়, শুধু n/4 থাকে। এই n/4 এর মান তুমি সিএফ এর মধ্যে দেখবে কোন জায়গায় আছে, সেই অনুযায়ী তুমি ক্লাস নির্ধারণ করবে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা এখানে ধরো আমাদের ফর্মুলাটা হলো ডিকে, ডিকে এর ক্ষেত্রে লেখা আছে এল প্লাস কে, কে এর সাথে ইনটু কে n/10, n/ হলো 10, তারপরে মাইনাস পিসিএফ, ক্লিয়ার জায়গায় লেখা দরকার। আচ্ছা আমাদের কাছে ফর্মুলাটা আছে এখানে, তোমরা দেখো এখানে দেখো D7 টা ক্যালকুলেট করেছে। D7 ক্যালকুলেট করার ক্ষেত্রে আমি কে এর জায়গায় 7 বসিয়েছি। আমি জেনারেল যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাতে এখানে আছে কে, জেনারেল ফর্মুলাতে এখানে কে আছে, এখানে কে আছে।
সো তোমাকে যদি D7 বের করতে বলে এখানে 7 বসাবে, 8 বের করতে বললে 8, আর 10 বের করতে পারবো? D10 কি বের করা পসিবল? D10 না, পসিবল না, কারণ ডি আছে 9টা, D1 থেকে D9, কারণ একটা লেংথকে 10 ভাগে ভাগ করলে ভেতরে পয়েন্ট পড়বে 9টা। সো এখানে D9 পর্যন্তই পসিবল, D10 বলে কোনো কিছু নেই। কাজে আমরা D1 থেকে D9 যে কোনো ভ্যালু কিন্তু এখান থেকে বের করতে পারবো। তো আমি যখন D7টা ক্যালকুলেট করছি তখন আমি D7 কোন ক্লাসে আছে সেটা দেখবো। এই যে PCF এর আগের অংশটা, সবগুলোর ক্ষেত্রে ফর্মুলা রেডি করার পরে PCF এর আগের অংশের মানটা বের করে CF এর মধ্যে দেখবে কোন ক্লাসে পড়ে। PCF এর আগের অংশটা এখানে আছে 7n/10। আমরা অঙ্কে চলে আসি, 7n/10 কত হয়? এখানে দেখো 7n/10, এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 15 হয়। তো 7 × 15 কত? 7 × 15 105। 105। এই 105টা নিশ্চয় 127 এ আছে, 100 এ তো থাকা পসিবল না, তাই না? কোথায় আছে? 127 এ। তাহলে আমাদের D7 ক্লাস কোনটা? কোন ক্লাসকে আমরা D7 ক্লাস বলবো? 60 থেকে 70। 60 থেকে 70, এই ক্লাসটা হলো D7 ক্লাস। আমি এখানে এই ক্লাসটা যদি D7 ক্লাস হয় তাহলে তো আমরা সব পেয়ে গেলাম এখান থেকে। L হলো 60, F হলো 27, তারপরে CF টা কত? PCF টা কত? PCF 100। 100, এটা হলো PCF। আবার যদি আমি P80 টাও ক্যালকুলেট করে নিই একই ভাবে, P80 এর জন্য ফর্মুলাটা কি হবে? 80n/100। কত? 100 না? 100, হ্যাঁ, 80n/100। এটা হলো 80n/100 মাইনাস PCF ডিভাইডেড বাই I তো আছে। তাহলে তোমরা এখন বলো যে আমি এই P80 ক্যালকুলেট করার জন্য, সরি ক্লাসটা ঠিক করার জন্য কাকে ক্যালকুলেট করব? কোন ভ্যালুটাকে খুঁজব? 80n/100, এই ভ্যালুটাকে খুঁজবো না? আচ্ছা, 80n/100 মানে হবে 8 × 15। সে 8 × 15 ও কিন্তু 127 এই ক্লাসের মধ্যে থাকে, তাই না? তার মানে সেম ক্লাসটাই হলো P80 ক্লাস। D7 ক্লাস যা, P80 ক্লাসও তা। তাহলে দুটোর অ্যানসারই কি সেম হবে? না না ম্যাম, হবে না। ডিফারেন্স হবে, কারণ ফ্রিকোয়েন্সি আলাদা ম্যাম, ফ্রিকোয়েন্সি আলাদা তো। না, ফ্রিকোয়েন্সি তো সেমই, ফ্রিকোয়েন্সি 27, PCF ও 100, I ও সেম, তারপরে লোয়ার লিমিটও সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, কিন্তু এখানে তো একটু তফাৎ আছে। এটা হলো 8 × 15 হয় আর আগেরটা হলো 7 × 15 হয়, সে কারণে আনসার ভ্যারি করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম যে কিভাবে করে আমাদের মিডিয়ান, কোয়ার্টাইল, ডেসাইলস এবং পার্সেন্টাইল বের করতে হয়। আর কখনো কখনো কোশ্চেনে দেয়া থাকে যে সেন্ট্রাল 50% কত হবে? সেন্ট্রাল 50% মানে হলো Q3 - Q1। কেন Q3 - Q1 কে সেন্ট্রাল 50% বলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বলেছিলাম যে কোনো একটা লাইনকে যদি 4 ভাগে ভাগ করা হয়, 4টা ভাগে ভাগ করে, তাহলে প্রথমটা হলো Q1, সেকেন্ড হলো Q2 আর থার্ড হলো Q3। যখন আমি Q3 বের করব, Q3 মানে হলো একদম শুরু থেকে এ পর্যন্ত হোল লেন্থটাকে বোঝায়, শুরু থেকে এ পর্যন্ত পুরো লেন্থটা হলো Q3। আর Q1 কি? শুরু থেকে Q1 পর্যন্ত পুরো লেন্থটা হলো Q1। তাহলে তোমাকে যখন সেন্ট্রাল 50% বের করতে বলেছে, সেটা যদি বের করতে হয় তোমাকে কি করতে হবে? Q3 থেকে Q1 অংশটাকে বাদ দিতে হবে, তাহলেই তো তুমি সেন্ট্রাল 50% পাবে। বোঝা গেছে? হ্যালো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা অন্য কনসেপ্টে চলে যাই, মোডের কনসেপ্টে। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে এভারেজ ক্যালকুলেট করতে হয়।
তারপরে আমরা শিখেছি মিডিয়ান, সেই সাথে কোয়ার্টাইলস, পার্সেন্টাইল, ডেসাইলস এগুলো দেখেছি। এরপরে আমরা মোডের একটু কনসেপ্টটা নিই, তারপরে আমরা মোড ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা দেখব। এখানে হচ্ছে মোডটা কি, মোড এখানে বলাই হয়েছে যে ভ্যালুটা ম্যাক্সিমাম নাম্বার অকার করে, এই কনসেপ্টটা আমি দিয়ে দিয়েছি। এখন গ্রাফে যদি আমরা বলি মোড কোনটা, তোমরা দেখো এই যে ডিস্ট্রিবিউশনটা দেখানো হচ্ছে গ্রাফের মাধ্যমে, যে বেল শেপ কার্ভটা দেখতে পাচ্ছ, বেল শেপ যে কার্ভটা দেখতে পাচ্ছ, সেই বেল শেপ কার্ভটা হচ্ছে তোমাদের যে অবজারভেশন গুলো, এগুলো হচ্ছে যদি তুমি প্রফিট বলো তাহলে প্রফিট, যদি মার্কস বলো তাহলে মার্কস। এই শেপটা কার এগেইনস্ট আসছে, এই দিকে এক্স এক্সিস বরাবর কিন্তু দেয়া আছে যে কত কত টাকা প্রফিট হচ্ছে, সেটা এক্স এক্সিস বরাবর দেয়া আছে, আর হাইটের দিকে দেয়া আছে কতগুলো কোম্পানি। সো দিস আর দ্য ইন্ডিকেটর অফ কোম্পানিজ। আর নাম্বার অফ কোম্পানিটা এদিকে দেয়া আছে, ফ্রিকোয়েন্সিটা উপরের দিকে দেয়া আছে কোম্পানি, আর এদিকে দেয়া আছে প্রফিটটা। সো প্রফিটটা কিন্তু এক্স এক্সিস এর উপরে আছে। আমরা যদি প্রফিট বলি তাহলে প্রফিট এক্স এক্সিস এর উপরে থাকবে, মার্কস যদি বলি মার্কস এক্স এক্সিস এর উপরে থাকবে, ওয়েট বললে ওয়েট এক্স এক্সিস এর উপরে থাকবে, আর তার করেসপন্ডিং পয়েন্ট গুলো হবে সেটা নাম্বার অফ স্টুডেন্ট হতে পারে, নাম্বার অফ কোম্পানিজ হতে পারে, নাম্বার অফ অবজারভার, যে কোনো কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যদি এরকম একটা শেপ পাই, আমি আগেই বলেছি এতটা সিমেট্রিক শেপ কিন্তু হাইপোথেটিক্যাল, যে শেপটা একেবারে এত স্মুথলি এত সিমেট্রিক হবে, ডানে যতটুকু যাবে বামে ততটুকু যাবে, এটা একটা হাইপোথেটিক্যাল ফিগার দেখানো হয়েছে, এটাকে সিমেট্রিক ফিগার বলা হয়। তো আমরা মোডটা বুঝি, এখানে দেখতে পাচ্ছ এই পজিশনে ফ্রিকোয়েন্সি হলো সবচেয়ে বেশি, তার মানে এই যে পয়েন্টটা, এটা যদি আমরা এক্স এক্সিস বরাবর যদি প্রফিট ধরি তাহলে এই প্রফিটের এগেইনস্টে যে পয়েন্টটা আছে সেটা হলো সর্বোচ্চ, সেই পরিমাণ অবজারভেশন, নাম্বার অফ কোম্পানি এখানে সর্বোচ্চ, অথবা নাম্বার অফ স্টুডেন্ট এখানে সর্বোচ্চ। সো কার্ভের উপরে দেখানো হয় অবজারভেশন বা সেটা যেখানে সর্বোচ্চ হবে তার এগেইনস্টে যে পয়েন্টটা এক্স এক্সিসের উপরে থাকবে সেটাকে বলা হয় মোড। বিকজ মোড বের করা হয় প্রফিটের অথবা ওয়েটের অথবা মানে যে বিষয়ের উপর তুমি সার্ভে করেছো সেটার হচ্ছে মোডাল ভ্যালু, মানে মোডাল ওয়েট, মোডাল লেন্থ, মোডাল হাইট, অথবা আমি বলি মোডাল প্রফিট, বলতে পারি মোডাল মার্কস, সবচেয়ে যে মার্কসটা বেশি রিপিট করেছে। আর হাইটটা দিয়ে বোঝানো হয় যে এটা সবচেয়ে বেশি রিপিট হয়েছে, এটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, সেটা দেখানো হচ্ছে। সো এই হলো আমাদের মোডের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হলো এখানে। তার মানে মোড মানে হলো যে ভ্যালুটা সবচেয়ে বেশি রিপিট করেছে সেই ভ্যালুটাই হচ্ছে মোডাল ভ্যালু। এখন গ্রুপ ডাটার ক্ষেত্রে আমি যদি সিঙ্গেল কিছু ডাটা লিখে থাকি, সিঙ্গেল ডাটা যেমন আমি এরকম লিখলাম, ধরো তোমাদের ক্লাস টেস্টের মার্কস আমি যদি সিরিয়ালি সাজাই, আমি কিন্তু সিরিয়ালি সাজাচ্ছি, 1 দিলাম, দুটো, তারপরে ধরো এরপরে 3, আমি পয়েন্ট মার্কস গুলো আর দিচ্ছি না, 4 দিলাম, 5 দিলাম, 6, ধরো এই হলো তোমাদের মার্কস। যখন এই ডাটাগুলো কিন্তু কোনো গ্রুপ করা নেই, এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 বেশি বার আছে। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বেশি বার রিপিট আছে কে, 6। 6, তাহলে এখানে কিন্তু আমরা মোড ইকুয়াল টু বলবো 6। এটা কিন্তু সিম্পল। কিন্তু যখন গ্রুপ ডাটা হয় সেক্ষেত্রে তো আমি এভাবে দেখতে পারবো না, কারণ ওখানে দেয়া থাকবে এত থেকে এত এর মধ্যে এতজন আছে। সো আমি যদি বলি যে ধরো 30 থেকে 40 এর মধ্যে এতজন স্টুডেন্ট আছে, 40 থেকে 50 এর মধ্যে এতজন স্টুডেন্ট আছে, এটা ধরো ফাইনালি মার্কস আমি বলছি, সেই ক্ষেত্রে ওই সংখ্যক স্টুডেন্ট আসলে কোন মার্কসটা পেয়েছে, মোডাল ভ্যালুতে একটা পয়েন্ট হবে, কিন্তু 30 থেকে 40 তো মোডাল ভ্যালু হতে পারে না, মোড হবে একটা, 30 থেকে 40 কোন মার্কসটা, সেই মার্কসটা যখন আমি বের করতে চাইবো তখন কিন্তু আমাকে এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে, মোডের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখানে মোডের নোটেশনটা লেখার ফরম্যাটটা একটু টেকনিক্যাল ভুল আছে, মোড লেখার ফর্মুলাতে কিন্তু শর্ট এন্ড ফর্মে এভাবে লেখা হয়, এটা নোটেশন কিন্তু সেভাবেই রাখতে হয় যেভাবে থাকে। আমরা নরমালি যদি বলি আমি ক্যাপিটাল লেটার দিয়ে এমও লিখবো বা স্মল লেটার দুটোই হবে, সেরকমটা না, এটা নোটেশন। তো এখানে যে ফর্মুলাটা আছে সেটা হলো L plus del 1 by del 1 plus del 2 into I। আমি del 1 del 2 এগুলো কি ইন্ডিকেট করে, আর আমরা যখনই কোনো অঙ্ক করব ফর্মুলা লেখার ক্ষেত্রে ফর্মুলার যে নোটেশন গুলো আছে সেগুলো তোমাকে অবশ্যই ইন্ট্রোডিউস করে দিতে হবে।
কেন ইন্ট্রোডিউস করে দিতে হবে? কারণ হচ্ছে যেমন তুমি যখন কারোর সাথে ইন্ট্রোডিউসড হবে তুমি নিজের নামটা বলবে, কোত্থেকে আসছো সেটা বলবে, সেরকম যখন ফর্মুলা ইন্ট্রোডিউস করছো এই নোটেশন গুলো কিন্তু নতুন নোটেশন, দিস আর নট কমনলি ইউজড নোটেশন। সো আমরা কিন্তু বলে দিব এগুলো কোনটা কাকে ইন্ডিকেট করে। তো আইটা তো হলো মোডাল ক্লাসের ক্লাস ইন্টারভেল, এটা আমরা বুঝতে পারছি। এল হলো মোডাল ক্লাসের লোয়ার লিমিট। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মডেল ক্লাস আমরা কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়াই দেখে বুঝতে পারবো, টেবিল দেখে বুঝতে পারবো কোন ক্লাসটা মডেল ক্লাস। যেমন তুমি যখন ক্লাস ইন্টারভেল থাকবে ফ্রিকোয়েন্সি থেকে মডেল ক্লাস দেখতে হয়। এতক্ষণ কিন্তু তোমরা সিএফ থেকে খুঁজেছো, সিএফ থেকে মিডিয়ান চেক করতে হয়, মিডিয়ান ক্লাস কোনটা, সিএফ থেকে কোয়ার্টাইলস ক্লাস চেক করতে হয়, ডেসাইলস চেক করতে হয়, পার্সেন্টাইলস ক্লাস চেক করতে হয়। কিন্তু মডেল ক্লাস চেক করতে হয় এফ দেখে, মানে ফ্রিকোয়েন্সি দেখে। এই ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি? 45 ম্যাম, 50 থেকে 60। ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে বেশি কোনটা? 45 না কত? 45। ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি একটু জোরে বলতে হবে, আমি কাউকে শুনতে পাচ্ছি না। 45 45 45 ক্লাসটা হলো মডেল ক্লাস। তো এখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে নাই, যেহেতু আমাকে কোশ্চেনে এটা দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সিও দেয়া আছে, আমি কোনো কিছু ছাড়াই এখান থেকে বলতে পারলাম 45 যে ক্লাসে আছে সেটা মডেল ক্লাস। এখন তোমাকে যদি কোশ্চেনটা এভাবে না দিয়ে এভাবে দেয়া থাকে, এভাবে বলতে লেস দেন আকারে কোশ্চেনটা, এভাবে কোশ্চেনটা দেয়া আছে, তাহলে তোমাকে বললাম যে মডেল ক্লাস বের করো, তুমি কি সিএফ থেকে মডেল ক্লাস তখন খুঁজবে? না ম্যাম। না, তোমাকে তখন যেটা করতে হবে এই লেস দেন মেথডটাকে কনভার্ট করে এই মেথডে আনতে হবে। এই মেথডে আনার পরে তুমি সেখান থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে, তারপর সেখান থেকে তুমি মডেল ক্লাসটা বের করবে। সো মডেল শুড বি ফাউন্ড কোত্থেকে? ফ্রম ফ্রিকোয়েন্সি, অলওয়েজ ফ্রিকোয়েন্সি থেকে। তো আমরা মডেল ক্লাস তো পেয়ে গেলাম। মডেল ক্লাস যখন পেলাম তখন আমরা তার লোয়ার লিমিট দেখতে পেলাম 50। আর তোমরা একটু নোট ডাউন করে রাখো, আমি ফর্মুলাতে যাব। মডেল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 35, মডেল ক্লাসের 37, মডেল ক্লাসের পরের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হলো 27। এই দুটো ইনফরমেশন আমাদের দরকার, এই দুটো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবার ফর্মুলায় ব্যাক করছি। এখানে দেখো মডেল ক্লাসটা আমরা আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমে মডেল ক্লাস কত পেয়েছি? 45। মডেল ক্লাস কোনটা? ক্লাস 50 থেকে 60 50 থেকে 60 পেয়েছি মডেল ক্লাস। তার মানে সেখানে এল এর ভ্যালু কত? 45। 50 50 থেকে 60 যদি মডেল ক্লাস হয় তাহলে এল এর ভ্যালু কেন 45 হবে বুঝলাম না। মডেল ক্লাস হলো 50 থেকে 60। এই 50 থেকে 60 ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হলো কত? 45। 50 থেকে 60 এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 45, ক্লাস হলো 50 থেকে 60, আর এটা হলো এল। তো এল এর মানটা আমরা 50 বসাবো। আই এর মানটা এখানে দেখতে পাচ্ছ, সাইজটা হলো 10, সো আই এর মানটা আমরা 10 বসাবো। আর ডেল 1টা কি এখানে লেখা আছে? ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি। কার মধ্যে ডিফারেন্স? ফ্রিকোয়েন্সি না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির মধ্যে। ফ্রিকোয়েন্সির মধ্যে। ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স। কার কার ফ্রিকোয়েন্সি? মডেল ক্লাস এন্ড প্রি মডেল ক্লাস। কার কার ক্লাসে? মডেল ক্লাস এন্ড প্রি মডেল ক্লাস। মডেল ক্লাস এবং তার আগের ক্লাসের। এখন তোমরা দেখেছো মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 45, তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 37, আর তারপরের ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 27। তাহলে ডেল 1 মানে হলো এই দুটোর মধ্যে ডিফারেন্স। এই ডিফারেন্স বলতে বড় থেকে ছোট হবে না ছোট থেকে বড় হবে, কে নেগেটিভ হবে, এই ধরনের কোশ্চেন আমরা করব না, কারণ আমরা এখানে নেগেটিভ কনসিডারেশন নিব না। উই অনলি কনসিডার দ্য ডিফারেন্স, কত ডিফারেন্স হয়েছে। সো আমরা বড়টা থেকে ছোটটাকে মাইনাস করব, 45 মাইনাস 37, এটা হলো ডেল 1 এর মান। মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। আর এটা ডেল 2 হবে, এখানে নোটেশনটা ঠিক করা হয়নি, এটা ডেল 2 হবে। ডেল 2 ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস এন্ড পোস্ট মডেল ক্লাস। পোস্ট মানে পরের।
সো del 2 এর যে মানটা হবে সেই মানটা হবে 45 মাইনাস 27। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে তো মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট করব, এখানে তো আর বিশেষভাবে বোঝার কোনো কিছু নেই। আর এখানে মোড ক্যালকুলেট করার ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে, এটা একটা নোট ডাউন করে রাখবে, সেটা হচ্ছে যে আমরা যখন মোড ক্যালকুলেট করব তখন ক্লাস ইন্টারভেল গুলো ইউনিফর্ম হওয়া খুবই জরুরি। যদি ইউনিফর্ম না থাকে তোমাকে অ্যাজাম্পশন করে করে ইউনিফর্ম করে নিতে হবে, তার মানে সবগুলো ক্লাসের সাইজ সমান করে নিতে হবে, আই এর মানটা সেম হতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কখনো কখনো দেখবে যে মোড একাধিক আসে, যদি সিঙ্গেল মোড আসে সেক্ষেত্রে আমরা বলি ইউনিফর্মাল। ইউনি মানে এক, ইউনিমোডাল ডিস্ট্রিবিউশন যদি মোডটা হচ্ছে এক হয়। আর কেউ কিছু বলবে? জি ম্যাম। ম্যাম ওইখানে ম্যাম লেস দেনের ওইটা ম্যাম। লেস দেন এর ওইটার মধ্যে তো আমি এখন নাই, আমি যে কন্টেন্টে আছি সেখানে তোমাকে থাকতে হবে। গোপাল? ম্যাম আমি সব বুঝতে পারছি, আমার সাথে আমার বাগনি বসে আছে তো ম্যাম, ও রাইজ হ্যান্ড করছে ম্যাম চাপ দিয়ে। নাই। মানে আমার সাথে আমার বাগনি বসে আছে তো ম্যাডাম। ও আচ্ছা, ও করছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এখানে আমি বলেছিলাম যে যদি সিঙ্গেল মোড থাকে সে ধরনের ডিস্ট্রিবিউশনকে বলা হয় ইউনিমোডাল ডিস্ট্রিবিউশন, আর একের অধিক যদি হয় মোর দেন ওয়ান, এখানে তোমরা দেখতে পাচ্ছ একের অধিক যদি হয় সেটাকে বলা হয় মাল্টিমোডাল ডিস্ট্রিবিউশন। তো আমরা এখানে যদি কখনো মাল্টিমোডাল ডিস্ট্রিবিউশন হয় সেটাকে কিন্তু আমরা উইক ডিস্ট্রিবিউশন ভাববো বা ইল ডিফাইন্ড মোড ভাববো। কেন ভাববো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে মোডটা ক্যালকুলেট করা যাবে না, যে ফর্মুলাটা আমি এখানে দেখিয়েছি। সেই ক্ষেত্রে মোডটা ক্যালকুলেট করতে হবে এই রিলেশন অনুযায়ী। মিন মিডিয়ান মোডের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, সেই রিলেশন হলো এটা। সেই ক্ষেত্রে যখন তুমি দেখবে একের অধিক মোড কোনো ক্লাসে থেকে থাকে সেই ক্ষেত্রে তুমি এই ফর্মুলা ইউজ করে, তার মানে ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য মিডিয়ান এন্ড মিন, দেন ফাইন্ড দ্য মোড ফ্রম দ্য রিলেশনশিপ, সেখান থেকে বের করতে হবে। এখন আমি একটু দেখাতে চাই যে মাল্টি মোডাল কেমন হতে পারে, কেনই বা আমরা সেই ক্ষেত্রে ফর্মুলাটাকে ইউজ করব না। এই প্রবলেমটাতে চলে আসি। এখানে ধরো তোমার মোড এখানে আছে 27, আবার এই জায়গাটাতেও আছে 27, যেখানে আমি 50 উপরে আছে 45, আবার এখানেও আছে 15 না হয় এটা হলো 45। এখন কিন্তু তোমার একটা কোশ্চেন যে দুটোই তো মোড, তাহলে কি আমি এই ক্লাসকে মডেল ক্লাস বলবো না এই ক্লাসকে মডেল ক্লাস বলবো? এবং দুটো ক্লাসের মধ্যে এতটাই গ্যাপ যে এই ক্লাসকে যদি ধরি আমার মডেল ভ্যালু একটা হবে, 50 থেকে 60 এর মধ্যে আমার আনসার আসবে, আর এই ক্লাসকে ধরলে 70 থেকে 80 এর মধ্যে আনসার আসবে। দ্য গ্যাপটা কিরকম? হিউজ গ্যাপ। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে না, আমরা যে ফর্মুলা ইউজ করেছি সেই মেথডে আর আমরা মোডকে ক্যালকুলেট করব না, সেই ক্ষেত্রে আমরা মিন মিডিয়ান মোডের যে রিলেশন আছে সেই রিলেশনটাকে ইউজ করে আমরা ক্যালকুলেট করব। বোঝা গেছে? আচ্ছা, এই হলো মিন মিডিয়ান মোড আমরা ক্যালকুলেট করলাম। আরেকটা কনসেপ্ট আমাদের আছে, আমরা যখন বলছি যে আমাদের যে ভ্যালুগুলো আছে, যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে প্রথম আমাদের টার্গেট ছিল যে আমরা সেগুলোকে একটা রেজাল্টে ডিক্লেয়ার করব, একটা মানে এভারেজ রেজাল্টে ডিক্লেয়ার করব। সেই এভারেজে ডিক্লেয়ার করে কিন্তু আমরা তিনটা ডিফারেন্ট মেথডে ডিক্লেয়ার করেছি, যাতে করে আমরা বুঝতে পারি আমাদের যে এভারেজ করা হয়েছে সেখানে কোনো ধরনের বড়সড় কোনো গ্যাপ আছে কিনা, যদি থেকে থাকে সেটা কি রকম গ্যাপ আছে। তো আমরা সেটা করেছি তিনটা ডিফারেন্ট মাধ্যমে, মিন মিডিয়ান মোড সেন্টার বের করেছি। এই মিন মিডিয়ান মোড তিনটাই কিন্তু সেন্টারকে ইন্ডিকেট করে। এখন এই তিন সেন্টারের মান যদি অনেক দূরে দূরে থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো আমাদের যে অবজারভেশন গুলো আছে, এই যে অবজারভেশন গুলো আছে, ফ্রিকোয়েন্সি গুলো আছে, এগুলো কিন্তু ইউনিফর্ম না বা এগুলো হোমোজিনিয়াস না। ঠিক আছে, হোমোজিনিয়াস মানে কি সমগোত্রীয়, ইউনিফর্মটা হলো ক্লোজ থাকা আর কি, কাছাকাছি থাকা।
আমি এখানে যদি তোমাদেরকে দেখাই আমি যে প্রবলেমটা এখানে সলভ করেছি, আমি এখানে দেখেছি যে এভারেজ পেয়েছি 55.53। আবার যখন সেখানে মোড ক্যালকুলেট করেছি, মোডের ভ্যালুটা পেয়েছি 59.44। একটা হলো 55.53 আর একটা হলো 59.44। এরপরে যেটা পেয়েছি মিডিয়ান, সেটা হলো 54.44। তো মিডিয়ান আর মিন এ দুটো কাছাকাছি, মোডটা একটু দূরে। তো তারপরেও আমরা বলতে পারি মোটামুটি এটা মানে রেজাল্টটা মোটামুটি কনসিডারেশনে নেওয়া যায়, কিন্তু আমাদের আরো ভালো ইনফরমেশন দরকার, তার মানে আরো ইউনিফর্ম হওয়া দরকার। কারণ আমরা এখানে অনেকটুকু, একটা যদি 55 হয় আর একটা 59 হয়, আমরা কিন্তু 4 পয়েন্ট দূরে সরে গেছি। তো রেজাল্টের ক্ষেত্রে এটা একটা হিউজ গ্যাপ। সেজন্য আমরা এই রেজাল্টটাকে একেবারে যে অথেন্টিক বলতে পারবো সেরকম না। আমরা যে ইনফরমেশন গুলো পেয়েছি সেই ইনফরমেশন গুলোকে যদি আমি এরকম লাইনের মাধ্যমে দেখাই কোথায় কোথায় পেয়েছি, একটা আমি বললাম ধরো 54 এ পেয়েছি, একটা পেয়েছি আমি 55 এ, আরেকটা পেয়েছি আমি 59 এ। তার মানে তিনটা পয়েন্ট কিন্তু অনেকটুকু গ্যাপে আছে। কোন জায়গাটা আমি তাহলে সেন্টারটা ধরবো? একটা সেন্টার এটা হলো, একটা সেন্টার এটা হলো, একটা সেন্টার এটা হলো। যদি খুব ক্লোজে হয়, 1 এর কম গ্যাপ হয়, তাহলে কিন্তু আমরা এগুলোকে স্ট্যান্ডার্ড তখন বলতে পারি যে হ্যাঁ মোটামুটি ইউনিফর্ম এবং স্ট্যান্ডার্ড হয়েছে। তো এখন আমি তো একটা প্রবলেমে পড়ে গিয়েছি যে আমি মিন তাহলে কোনটাকে ধরবো? মিনকে, এভারেজটাকে, অ্যারিথমেটিক মিনকেই আমি সেন্টার ধরবো, নাকি মিডিয়ানকে সেন্টার ধরবো, নাকি মোডকে সেন্টার ধরবো? তারা যদি খুব কাছাকাছি হতো তাহলে কিন্তু আমি যে কোনো একটাকে সেন্টার ধরলে, ধরো এর কাছাকাছি আছে, এখানে দেখা গেল যে অ্যারিথমেটিক মিন এখানে আছে, মিডিয়ান এখানে আছে, মোড এখানে আছে, তাহলে কিন্তু আমি এর ভেতরেই একটা পয়েন্টকে আমি সেন্টার ধরে নিতে পারতাম। তো এটা তো গেল সিস্টেমের কারণে আমি আলাদা আলাদা পেলাম। এখন আমি ধরে নিলাম যে সেন্টারটা এখানে পেয়েছে, আমি ধরো যেটা অ্যারিথমেটিক মিন আছে তাকে কনসিডারেশন নিলাম আমার অঙ্কের ক্ষেত্রে। যেহেতু তোমরা বুঝতে পারলে রেজাল্ট গুলো এত দূরে দূরে আছে, তার মানে আমি কনসিডারেশনে নিয়েছি সেটা ছিল নাম্বার অফ স্টুডেন্টদের ওয়েট নিয়ে। তার মানে এগুলো কিন্তু খুব স্ক্যাটার্ড ভ্যালু, সেই জন্য কিন্তু আমরা খুব ক্লোজে রেজাল্ট পাইনি। এখন এই স্ক্যাটার্ড রেজাল্টটা যদি এখানে সেন্টার ধরি, তার মানে কি প্রত্যেকের বিচ্যুতি আছে। বিচ্যুতি মানে হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অবস্থান যেখানে আছে তার থেকে যাকে এভারেজ ধরা হয়েছে সেই অবস্থানটা। আমি ধরো এভারেজ ধরেছি এখানে 55 কে, 55 কেজিকে এভারেজ ধরা হয়েছে। এখন প্রতি ইন্ডিভিজুয়াল যে 40 কেজি আছো তার থেকে এই এভারেজের বিচ্যুতি হচ্ছে 15 কেজি। আবার যে 60 কেজিতে আছে তার আরো অনেক বেশি। কেউ যদি খুবই মানে হেলদি বেশি হয়, ধরো তার 80 কিলো আছে, তাহলে তার মানে গ্যাপ আরো অনেক বেশি। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বলবে, যখন বলা হবে যে of your class is 55, তখন তোমরা একেবারে ফানি রেজাল্ট। আমরা সবাই দেখতে পাচ্ছি যে we are very much overweighted, 55 না, অথবা we are less weighted, আমরা কিন্তু 55 না। তো সেই ক্ষেত্রে আমি তখন বলবো যে তাহলে আমরা দেখি যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন তো আর কনসিডারেশনে নিয়ে বলা সম্ভব না। ইন্ডিভিজুয়াল বলবে যে আমার ভ্যালুটা আছে এখানে, আপনি কনসিডার করেছেন এখানে। আরেকজন বলবে আমি এখানে আছি, আপনি এখানে কনসিডার করেছেন। আমি বলবো যে প্রত্যেকের কথাটাকে নিয়ে তো কাউকে একজনকে ধরে তো আমি বলতে পারি না যে গ্যাপটা হচ্ছে এত দূরে আছে। আমি সেক্ষেত্রে কি করব, প্রত্যেকের গ্যাপটাকে কনসিডারেশন নিব। তার মানে কি প্রত্যেকে, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস প্রতি ইন্ডিভিজুয়ালের ওয়েট, এক্স হলো ইন্ডিভিজুয়ালের ওয়েট, আর এক্স বার হলো আমি এভারেজে যে ওয়েটটা ধরেছি। আমি এই ডিফারেন্সটা দেখতে চাই। তোমরা তো কমপ্লেইন করলে যে ডিফারেন্স আছে, আমি বললাম ডিফারেন্সটা কত আছে। এই ডিফারেন্স কিন্তু আমি প্লাস আছে না মাইনাস আছে সেই কনসিডারেশন নিতে চাই না, কারণ ডিফারেন্স ইজ ডিফারেন্স। এখন সমস্যা হলো, আচ্ছা ডিফারেন্সটা আমি ডিফারেন্স হিসেবে ধরছি, প্লাস মাইনাস অ্যাভয়েড করে। তারপরে আমি কি করছি, এই ডিফারেন্সটাকে সাম করছি। তার মানে প্রতি ইন্ডিভিজুয়ালের ডিফারেন্স নিলাম, তাকে সাম করলাম, করে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করলাম। এটা কিন্তু আমি কি পেলাম, ডেভিয়েশন পেলাম। এটাকে বলা হয় মিন ডেভিয়েশন বা এভারেজ ডেভিয়েশন। এখন এই মিন ডেভিয়েশন আজকে আমরা ক্যালকুলেট করব না, এই মিন ডেভিয়েশনের স্ট্যান্ডার্ড না। কারণ হচ্ছে তুমি
এই যে বিচ্যুতিটা কনসিডার করেছো, এই বিচ্যুতিটা সবসময় এক ডিরেকশনে কনসিডার করেছো। যেমন আমি যদি বলি 40 ওয়েট যার, সে হলো 55 থেকে কতটুকু দূরে আছে, 15 দূরে আছে। আর যার ওয়েট হচ্ছে 70, সেও কিন্তু 55 থেকে 15 কেজি ডিস্টেন্সে আছে। তাহলে আমি তো যে 45 তাকে যেখানে ধরেছি যে ইউ আর না 45 না 40, যে 40 আছে তাকেও বলছি যে তুমি 55 থেকে যে দূরত্বে আছো, আবার যে 70 তাকেও বলছি তুমি 55 থেকে সেম দূরত্বে আছো। তাহলে কি কমপ্লেইনটা আসবে? কমপ্লেইনটা হলো 40 আর 70 কি একই জিনিস হলো? 40 কেজি আর 70 কেজি কি একই হলো যে আমি দুটোর জন্যই ডিফারেন্স বলছি 15? the difference is considered only 15. সো এটা তো হতে পারে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে তখন আর স্ট্যান্ডার্ড বলি না, আমরা বলি যে এখানে যেহেতু আমরা সাইনকে অ্যাভয়েড করছি, কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ডেভিয়েশন বোঝাতে যেহেতু শুধু ডিফারেন্স বোঝায়, সেই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস কনসিডারেশনে নিতে পারবো না। তাহলে আমাদের সলিউশনটা কি হবে? সলিউশনটা হলো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্লাস মাইনাস আমি মূল অঙ্কে আনবো না, কিন্তু শুরুতে আমি বলে দিতে চাই যে প্লাস আছে সে প্লাস থাকুক, যে মাইনাস আছে সে মাইনাস থাকুক। তাহলে মাইনাস 15 কেজি না প্লাস 15 কেজি, এটা আমি বলে দিলাম, বলে হোল স্কয়ার করলাম, যেহেতু অঙ্কে নেগেটিভ সাইন নেওয়া যাবে না। হোল স্কয়ার করে দেন তাকে সাম করলাম, তারপরে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করলাম। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে ডেভিয়েশনটা হলো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন তোমরা বলবে যে এটাকে তো স্কয়ার করে ফেলেছেন, মান তো অনেক বেড়ে গিয়েছে। আমরা আসলে যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করি তখন এই যে প্রথমে স্কয়ার করে সাম করি পজিটিভ ফর্মে পাওয়ার জন্য, তারপরে রেজাল্টটাকে কিন্তু আমরা রুট দিয়ে ইউজ করি। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এরকম একটা রুট ইউজ হবে আর আগে হচ্ছে স্কয়ার হবে। সো আমরা ফর্মুলাতে যাই, যে আরেকটু দেখে নিই যে এক্সাক্ট ফর্মটা কিরকম ভাবে আছে। এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা আমি এখানে লিখেছি। আমি বলেছি আগে এই ডিফারেন্সটা আমরা প্লাস থাকলে প্লাসই ধরবো, মাইনাস থাকলে মাইনাসই ধরবো। যেমনটা আমি বললাম যে তাহলে আর কোনো কমপ্লেইন থাকবে না যে কে বেশিতে আছো কে কমে আছো। কিন্তু ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে এখানে যে সামেশনটা হবে সেখানে শুধু ডিফারেন্স নিতে হবে। সো আমরা নেগেটিভটাকে কনসিডার করে তারপরে তাকে স্কয়ার করে পজিটিভ করেছি। যেহেতু আমরা স্কয়ার করেছি তার উপর কিন্তু আমরা হোল রেজাল্টের উপর স্কয়ার রুট দিয়ে দিয়েছি। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কিন্তু যখন আমরা অঙ্কে ক্যালকুলেশন করতে যাব, প্রতিবার যেমন এক্স বার পেয়েছো তুমি 55 পয়েন্ট সামথিং, প্রতি ইন্ডিভিজুয়ালের যে মান আছে সেই মান থেকে 55 পয়েন্ট সামথিং কে মাইনাস করা, তারপরে স্কয়ার করা, দেখবে যে দশমিক কিছু একটা বারবার আসতে থাকবে। এই যেমন আমি এক্স এর মানগুলো যদি এখানে লিখি, 40 থেকে 50, এই ক্লাসে এক্স এর মান হলো কত? 45। তারপরে 50 থেকে 60, এই ক্লাসে এক্স এর মান হলো 55। 60 থেকে 70, এই ক্লাসে এক্স এর মান হলো 65। 70 থেকে 80, এই ক্লাসে এক্স এর মান হলো 75 এন্ড সো অন। এখন তুমি যদি এক্স বার পাও, এক্স বারের মান যেটা আমরা পেলাম, সাপোজ এটা পেয়েছি আমি 55.47। এখন তোমাকে তাহলে কি করতে হবে? 45 থেকে 55.47 মাইনাস করে হোল স্কয়ার করতে হবে। এবং সেখানে দশমিক আসার কারণে তোমার অনেক ধরনের কনফিউশন তৈরি হবে, লেখাতে ভুল হতে পারে, এরকম কিন্তু হবে। 55 মাইনাস এটা করলে, 65 মাইনাস এটা করলে, তারপরে আবার তাকে স্কয়ার করলে, তখন মাইনাস করেই আসবে দশমিক সামথিং, তারপরে স্কয়ার করবে আরো দশমিকটা বেড়ে যাবে। সো এই ক্যালকুলেশনটা কিন্তু, এই ফর্মুলার এই ক্যালকুলেশনটা কিন্তু ইজি না যখন আমরা অ্যারিথমেটিক মিন ইউজ করি। সেজন্য আমরা অ্যারিথমেটিক মিন না ইউজ করে আমরা কি করি? অ্যাসিউমড মিন ইউজ করি। আর অ্যাসিউমড মিনের মাধ্যমে তোমরা দেখেছো যে ডি আসে। যদি ডি আসে ফর্মুলাটা হয়ে যায় এটা। আর এই ফর্মুলাটা খুবই ইজি ক্যালকুলেশন করার ক্ষেত্রে। এটা হচ্ছে শর্টকাট মেথডে আমরা করব। শর্টকাট মেথডে তোমরা দেখেছো আমরা সামেশনের ক্ষেত্রেও এফডি ইউজ করেছি। সো এটা হলো এফডি স্কয়ার, সামেশন অফ এফডি স্কয়ার বাই এন। এখানে তোমাকে এফডি স্কয়ার একটা কলাম তৈরি করতে হবে, সেই কলামটাকে যোগ করলে সামেশন অফ এফডি স্কয়ার পাবে। আর এফডি একটা কলাম তৈরি করতে হবে, সেই কলামটাকে সাম করলে সামেশন অফ এফডি পাবে।
আমরা একটু একটা যে অঙ্কটা আছে সেই অঙ্কে ক্যালকুলেশনটা করেছি, সেখানে চলে যাচ্ছি, তারপরে এক্সপ্লেনেশনে যাই। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাতে আমরা কিন্তু এর আগে আমাদের যখন মিন, তারপরে মোড, সরি মিন না, মোড, মিডিয়ান, কোয়ার্টাইলস, ডেসাইলস, পার্সেন্টাইলস সেগুলো বের করেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পেসিফিক কিছু কলাম প্রয়োজন ছিল। তার মানে তোমার অঙ্কের খাতিরে যে যে কলাম দরকার টেবিলে শুধু তাই করবে। আমি যেহেতু একই টেবিলে সবকিছু বের করব, আমি অনেকগুলো কলাম তৈরি করেছি। তোমাদের ক্ষেত্রে যে অঙ্কে যেটা বের করতে হবে সেভাবে সেই কলাম করবে। একটু আগে আমরা যখন মোড বের করছিলাম তখন আমাদের শুধু এই কলামটা আর এই কলামটার প্রয়োজন ছিল। মোডের ক্ষেত্রে শুধু দুটো কলামই যথেষ্ট, মানে ফ্রিকোয়েন্সি আর হচ্ছে সরি অবজারভেশন ইন ক্লাস ইন্টারভেল ফর্ম, যেমন ওয়েট ক্লাস ইন্টারভেল ফর্মে থাকতে হবে। তবে কখনো কখনো মোডের জন্য 4টা কলাম দরকার হয়। কখন দরকার হয়? ধরো এই দুটো দেয়া আছে কোশ্চেনে, এই দুটো যদি দেয়া থাকে তোমাকে আবার এই দুটো তৈরি করে নিতে হবে মোড ক্যালকুলেট করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু তোমার মোড ক্যালকুলেশনের জন্য কলাম প্রয়োজন হবে 4টা। কোশ্চেনে যদি ক্লাস ইন্টারভেল ফর্মে ইনফরমেশন দেয়া থাকে তাহলে তুমি ফ্রিকোয়েন্সি পাবে এবং কোশ্চেনে যা আছে সেখান থেকে তুমি মোড ক্যালকুলেট করতে পারবে। আর মিডিয়ানের জন্য কিন্তু আমাদের এই দুটো দরকার হয়েছে, সাথে এই দুটো দরকার হয়েছে। সো মিডিয়ানের জন্য কিন্তু আমাদের যে 4টা আমি রেড দিয়ে মার্ক করেছি, এই 4টা কলাম প্রয়োজন হয়েছে। এর বাইরে যেটা আছে ক্যাপিটাল এক্স আছে, ডি আছে, এফ ডি স্কয়ার, এগুলো কিন্তু এতক্ষণ আমাদের প্রয়োজন হয় নাই। কিন্তু মিন বের করার ক্ষেত্রে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে, এভারেজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে এই কলামগুলো প্রয়োজন হবে। এভারেজের ক্ষেত্রে আমরা বলেছি যখন এক্স বার বের করব সেই ক্ষেত্রে এক্স বার সমান হলো এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইনটু আই। তো এখানে আমি গতদিনই এক্সপ্লেনেশন দিয়েছি, এটা ধরা হয় এক্স থেকে। আমাদের এক্স মানে হলো, এক্সও কিন্তু ওয়েট, এক্স ওয়েট কিনা তোমরা একটু আমাকে কনফার্ম করো, আমরা কি এক্স ওয়েট কে বলছি না অন্য কিছুকে বলছি? এক্সটা কি ওয়েট না অন্য কিছু? ওয়েট ম্যাম। হুম, না না শোনা যায় না, জোরে বলো। এক্স হলো রিপ্রেজেন্টেটিভ ওয়েট। গতদিনই কিন্তু আমি বুঝিয়েছিলাম, যেমন 30 থেকে 40 কেজি এই ওয়েটের স্টুডেন্ট আছে 18 জন। এই 18 জনের যদি আমি এভারেজ করতে যাই, এই 18 জনের টোটাল ওয়েট আমাকে বের করতে হবে। এখন টোটাল ওয়েট আমি কিভাবে বের করব যদি আমি না জানি যে 18 জন আসলে কত ওয়েট, এক একজন কত করে ওয়েট আছে? 30 থেকে 40 তো কোনো একটা পার্টিকুলার ওয়েট হতে পারে না, 30 থেকে 40 হলো একটা রেঞ্জ। সে রেঞ্জ দিয়ে তো আমি 18 জনের টোটাল ওয়েট বের করতে পারি না। সো টু গেট দ্য টোটাল ওয়েট অফ 18 স্টুডেন্টস, সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা সুনির্দিষ্ট ভ্যালু লাগবে, প্রতি ইন্ডিভিজুয়ালের জন্য একটা করে সুনির্দিষ্ট ভ্যালু লাগবে। যেমন দিস ইজ দ্য ওয়েট ফর ফার্স্ট ওয়ান, দিস ইজ দ্য ওয়েট ফর সেকেন্ড ওয়ান, দিস ইজ দ্য ওয়েট ফর থার্ড ওয়ান এন্ড সো অন। এভাবে করে আমরা 18 পর্যন্ত যাব। কিন্তু এখানে যেহেতু আমাদের সেই সুযোগটা নেই, আমরা ডিটেলসে জানি না, ইনফরমেশন এইটুকুই দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা 30 থেকে 40 কেজির মাঝামাঝি যে মানটা আছে সেই ওয়েটটাকে বলবো এই ওয়েটটা এই 18 জনের প্রত্যেকে পাবে। দ্যাট মিন্স দ্য 18 স্টুডেন্টস each of them is weight of 35 কেজি, এটা ধরে নেওয়া হয়েছে। সো এই যে ক্যাপিটাল এক্স আছে সেই ক্যাপিটাল এক্সটা কিন্তু নাথিং বাট দ্য ওয়েট। যদি এখানে মার্কস থাকে দেন ক্যাপিটাল এক্স ইজ নাথিং বাট দ্য মার্কস। যদি এখানে প্রফিট থাকে তাহলে ক্যাপিটাল এক্সটা হলো প্রফিট। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এখন আমরা যে অ্যাজাম্পশন করব, অ্যাজাম্পশন কি করব? অ্যাজাম্পশন হচ্ছে আমি বলছি যে এগুলো হলো ওয়েট, এখন বলো তো এভারেজ ওয়েট কোনটাকে ধরা যায়, কোনটা হতে পারে, দিস ইজ দ্য অ্যাজাম্পশন। সো আমি সেই ক্ষেত্রে গতদিনই বলেছিলাম যে যদি অড সংখ্যক হয়, বিজোড় সংখ্যক হয়, আমরা মাঝে একটা পাবো, তাকে আমরা ধরবো এ।
কিন্তু আজকে আমরা গতদিন আমরা দেখেছিলাম 7টা ইনফরমেশন ছিল, আমরা মাঝের একটাকে ধরেছি। আর আজকে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন আছে 6টা, 1 2 3 4 5 6, 6টা আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা 55 কেও ধরতে পারি, 65 কেও ধরতে পারি, এন্ড ইউ আর ফ্রি টু কনসিডার এনিওয়ান। আমাদের এদিকের ক্যালকুলেশনে টেবিল তৈরির ক্ষেত্রে এটা কিছুটা চেঞ্জ হবে, কিন্তু ফাইনাল যে আনসারটা আমরা পাবো, অঙ্ক যে করব আমরা, সেখানে কিন্তু এই যে এভারেজ ভ্যালু বের করব, এখানে বসানোর পর ক্যালকুলেশন করে আনসার কিন্তু এক্স্যাক্টলি সেম পাবো ইফ ইউ কনসিডার ইদার 45 or 65, যাকেই ধরো না কেন। আই হ্যাভ কনসিডার্ড এ ফর 45 55, তো 55 কে আমি অ্যাজাম্পশন করেছি, এ ধরে নিয়েছি। তো সেই ক্ষেত্রে গতদিন শেখানো হয়েছে কিভাবে d = x - a / i পাবে। এখানে এই বরাবর যেহেতু x এর ভ্যালুটাও হচ্ছে 55, এর ভ্যালু 55, সো 0 পাবে। আর উপরের দিকে গেলে এই যে ভ্যালুগুলো কম আছে সেজন্য মাইনাস পাবে, নিচের দিকে ভ্যালুগুলো বেশি আছে সেজন্য প্লাস পাবে। তো এভাবে করে কিন্তু আমরা ক্যালকুলেশন ছাড়াই d এর ভ্যালুগুলো আমরা বের করে ফেলতে পারবো। d এর ভ্যালুগুলো যখন আমরা বের করে ফেলবো তখন আমরা জাস্ট f আর d এই কলামটাকে গুণ করে দিব। এখানে যেমন f হচ্ছে 18 আর d গুণ করা 18 * 2 মানে -36, 37 * -1, এগুলোর জন্য আমাদের কিন্তু আর ক্যালকুলেটরের প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমরা যদি x বার করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হবে। আমরা x বার পেয়েছিলাম 55.45 ধরেছি, তাহলে যে 35 থেকে মাইনাস করতে হতো 55.45, একবার 45 থেকে মাইনাস, 55 থেকে মাইনাস, দেন তার স্কয়ার। সো এই ক্যালকুলেশনটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। আর এখন আমরা জাস্ট এফডি করছি, আর এফডি আমরা মুখে মুখে করে ফেলতে পারি। 18 * 2, 18 2 যে 36, মাইনাস আছে মাইনাস 37, 1 যে -37, and 45 * 0, it is absolutely 0, 27 * 1, 27, 15 * 2, 38 * 3, 24। এটার জন্য আমাদের কিন্তু ক্যালকুলেটরের প্রয়োজন হয়নি এবং আমরা এফডি বের করে ফেলেছি। এই এফ আর ডি গুণ করে যে কলামটা পেলাম, এই কলামকে যোগ করলে তুমি সামেশন অফ এফডি পাবে। আবার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এফ ডি স্কয়ার আছে একটা। এখানে কিন্তু অনেকে যে ভুলটা করো, অনেকে মনে করো এফ ডি স্কয়ার মানে হলো এফ ডি কে হোল স্কয়ার করা, তা কিন্তু না। এফডি কে হোল স্কয়ার করা কিন্তু এফডি না। কি করা? ডি কে স্কয়ার করে এফ এর সাথে গুণ করা, এটা হলো এফডি স্কয়ার। তো আগে ডি কে স্কয়ার করবে, এটা হয়ে যাবে 4। এবার 4 এর সাথে 18 ইনটু করলে হবে 72। 1 কে স্কয়ার করবে, হবে -1 কে স্কয়ার করলে 1 হবে, 37 এর সাথে ইনটু করবে। 1 কে স্কয়ার করবে 27 এর সাথে ইনটু করবে। 2 কে স্কয়ার করবে 15 এর সাথে ইনটু করবে। 3 কে স্কয়ার করবে 8 এর সাথে ইনটু করবে, করে এফডি স্কয়ার কলাম পাবে। আর এই কলামকে তুমি যোগ করলে সামেশন অফ এফডি স্কয়ার পাবে। তো এখান থেকে তো এটা মান তুমি x বার বের করতে পারো সহজে, আর সেই সাথে ডেভিয়েশনটাও তুমি এভাবে বের করতে পারো। সিগমার আমাদের যে ফর্মুলাটা দেয়া আছে সেটা হলো √, এখানে দেয়া আছে সামেশন অফ এফডি স্কয়ার বাই n মাইনাস সামেশন অফ এফডি বাই n স্কয়ার। এখানে দেখতে পাচ্ছ আগেরটা হলো সামেশন অফ এফডি স্কয়ার, তার মানে এই কলামের যে মানটা 268, এটা ডিভাইডেড বাই n হলো 150, মাইনাস দিয়ে সামেশন অফ এফডি এই কলামটা, এখানে আমরা 8 পেয়েছি, 8 ডিভাইডেড বাই n মানে 120, 8 বাই n করে যে মানটা আসবে তাকে স্কয়ার করব, করে তারপরে এই দুটোকে মাইনাস করে রুট করব। আর রুটের বাইরে কিন্তু i থাকবে, সো রুটের ভেতর পর্যন্ত ক্যালকুলেট করে তারপরে আমরা i এর মান বসালে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। এই রেজাল্টটা যখন বেশি হবে তার মানে তোমার অঙ্কটা কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড হবে না, এই ডেভিয়েশনটা কিন্তু খুব ছোট হতে হবে, তাহলে তুমি বুঝবে যে ভ্যালুগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড রেজাল্ট তুমি পেয়েছো। এই যে এখানে আমি ক্যালকুলেট করেছি এবং এখানে আমি একটা বিশাল বড় ডেভিয়েশন পেয়েছি 13.37। আমি যে অবজারভেশন নিয়ে কাজ করেছি, যেহেতু আমাদের এই কোশ্চেনের এগেইনস্টে কোশ্চেনটা ছিল শুধু মিডিয়ান এবং মোড ক্যালকুলেট করা, আর আমি একই প্রবলেমের জন্য সবকিছু করেছি, সো দিস অবজারভেশনস আর নট ইউনিফর্ম টু গেট দ্য ডেভিয়েশন, সে কারণে এখানে ডেভিয়েশন অনেক বড় এসেছে। তবে এই ডেভিয়েশনটা দেখেই আমরা বুঝতে পারবো আমাদের যে অবজারভেশনটা আছে সেই অবজারভেশনটা কিন্তু কোনোভাবেই ইউনিফর্ম অবজারভেশন না।
আর এখানে আরেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমি কিছু ফিগার অপোজিশন গুলো ম্যাম কিভাবে হবে ম্যাম, মানে কিরকম হইতে পারে ম্যাম? দিয়েই দিয়েছি, একটা টেবিল দেয়া আছে এবং টেবিলের নিচে আমি কোশ্চেন গুলো করেছি, কাজে কোশ্চেনের প্যাটার্ন এই যে দেখতে পাচ্ছ, কোশ্চেন দেখেছো? হ্যাঁ ম্যাম। যা সবকিছু ক্যালকুলেট করতে বলা হয়েছে। তারপরে আরেকটা কোশ্চেন আছে যে এই ভ্যালুগুলো তুমি গ্রাফ থেকে বের করো। তো আমি এটা 5 মিনিটের মধ্যে দেখিয়ে দিব যে কিভাবে এই ভ্যালুগুলো গ্রাফ থেকেও বের করা যায়। গ্রাফ থেকে বের করে তারপরে তোমাকে ভেরিফাই করতে বলেছে, তার মানে গ্রাফে যে অ্যান্সার পেয়েছো তোমার ক্যালকুলেশনের অ্যান্সারের সাথে ম্যাচ করছে কিনা, ম্যাচ না করলে কেন ম্যাচ করে নাই সেটার একটু এক্সপ্লেনেশন তুমি দিতে পারো, এবং ওই এক্সপ্লেনেশনটা দেওয়ার ক্ষেত্রে তুমি দুটো জায়গায় পয়েন্ট আউট করতে পারো যদি একটু ভেরিয়েশন পাও। সেটা হচ্ছে তোমার ফিগারে যদি কোনো কারণে তুমি দেখো যে হয়তো বা কোথাও পেন্সিল খুব একটা শার্প হয়নি বা কোথাও কার্ভটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছে, সে কারণে আমি ফিগার থেকে অ্যাকচুয়াল যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা পাইনি। আর ক্যালকুলেশনের ক্ষেত্রে বলবে যে দশমিকের পরে কিছু ভ্যালুকে যেহেতু ট্রাঙ্কেট করা হয়, বাদ দেওয়া হয় লম্বা ভ্যালু আসলে, সেক্ষেত্রেও কিছুটা ভেরিয়েশন আসতে পারে। তবে রিমেম্বার দিস যে তোমার গ্রাফ থেকে যে ভ্যালু আসবে এবং ক্যালকুলেশনের ভ্যালু, এটা কিন্তু দশমিকের পরে ডিফারেন্সটা হবে, দশমিকের আগে কিন্তু ডিফারেন্স হবে না। তাহলে কিন্তু তোমার জন্য অবশ্যই বড় ধরনের কোনো মিস্টেক আছে বুঝতে হবে যদি বড় গ্যাপ থাকে। এটা হলো কোশ্চেনের প্যাটার্নটা বলে দিলাম। আর এখানে ডেভিয়েশনটা কি ধরনের এটা আমরা মিডের পরে আসলে ভালোভাবে পড়বো যে একটা বেল শেপ কার্ভ কাকে বলে, সেক্ষেত্রে সিগমা আর ভ্যালুগুলো কেন আমরা কত কত ধরি, স্ট্যান্ডার্ডের জন্য কত ধরি। তো আমরা আজকে তো সিগমা জিনিসটা কি সেটা নিশ্চয়ই বুঝেছি, এটা হলো মিউ। মিউ মানে কিন্তু মিন। তোমরা জানো যে আমরা যেটাকে এক্স বার বলি সেটাকে মিউ বলা হয় কোথাও কোথাও। সো মিউ আর এক্স বার একই জিনিস। এটা যদি সেন্টারে থাকে, কখন সেন্টারে থাকবে? যখন ডিস্ট্রিবিউশনটা একেবারেই ইউনিফর্ম হবে। দেখতে পাচ্ছ এটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক হলো মোড থেকে, এটা হলো মোডাল, মোডের ফ্রিকোয়েন্সি এটা। মোড কিন্তু যদি বলো মোড হলো এখানে আছে, এটা হলো মোড। এখন এই মোডাল ভ্যালু থেকে ডান দিকে শেপ যেমন হবে, বাম দিকের শেপ যদি এক্স্যাক্টলি সেম হয়, এই ফিগারটাকে বলা হয় সিমেট্রিক ফিগার। ম্যাম বলো। ম্যাম আমার এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে ম্যাম, আর সিরাজগঞ্জের একটা ফ্রেন্ড আছে ওরও বৃষ্টি হচ্ছে ওদিকে। ম্যাম ল্যাপটপে চার্জও শেষ ম্যাম, আজকে সিটি দিতে প্রবলেম হবে না ম্যাম, নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে। আচ্ছা, আমি স্বাধীনের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি, আমি এই টপিকটা শেষ করে দিই। জি ম্যাম প্রবলেম হচ্ছে, আমাদের ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে ম্যাম, একটু হ্যাঁ, কথাটা। আমি শুনতে পেয়েছি তোমার কথা, আমি একটু পরে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে মিউটা বা এক্স বার যেটা আছে সেখান থেকে কতটুকু বিচ্যুতি, কতটুকু ইন্ডিভিজুয়ালের রেজাল্টের বিচ্যুতি, সেটাই কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে এরকম কালার দিয়ে। দেখবে যে এদিকে যতটুকু বিচ্যুতি এদিকে ততটুকু বিচ্যুতি। এই ডিসটেন্সটা হলো 34। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এই মানগুলো আছে, তো এগুলো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কি মিন করে এটা আমরা মিডের পরে একটু ডিটেইলসে দেখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে। আর এখানে যদি আসো, এটা হলো সিমেট্রিক। একটু আগে আমি যেমনটা বললাম, সিমেট্রিক কথাটার মানে হলো ওই যে মিন মিডিয়ান মোড একই জায়গায় থাকবে, রেজাল্টটা একই জায়গায় একদম এক্স্যাক্টলি সেম হবে, ডানের শেপ বামের শেপ সেম হবে, এটাকে বলা হয় সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আর স্কিউনেস কথাটার মানে হলো ল্যাক অফ সিমেট্রি, মানে সিমেট্রি ল্যাকিংস আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফিগার ডান দিকে হচ্ছে কম, বাম দিকে হচ্ছে অনেকটুকু হেলে আছে, আবার এখানে ডান দিকে হেলে আছে বামে কম আছে। তো ডান দিকে যখন বেশি ইনফরমেশন থাকবে সেটাকে বলা হয় পজিটিভলি স্কিউড বা রাইট স্কিউড, আর বাম দিকে হলে লেফট স্কিউড। তো এইখানে স্কিউনেস ক্যালকুলেশনের জন্য কিন্তু তোমার কোনো ধরনের নতুন ক্যালকুলেশনের প্রয়োজন হবে না। তোমরা দেখতে পাচ্ছ দুটো মেথডে স্কিউনেস ক্যালকুলেট করা যায়, একটা হলো এসকেপি মানে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, আর একটা হলো এসকেবি বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। দুটো মেথডে যে ফর্মুলাটা আমি এখানে দেখিয়েছি, এই ফর্মুলার জন্য তোমাকে কিন্তু কোনো ধরনের নতুন ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তুমি এটার দিকে যদি তাকাও, তোমার প্রয়োজন সিগমা, আমরা দেখেছি কিভাবে সিগমা ক্যালকুলেট করতে হয়। প্রয়োজন মিন মানে এক্স বার, আমরা দেখেছি কিভাবে এক্স বার ক্যালকুলেট করতে হয়, আমরা দেখেছি কিভাবে মোড ক্যালকুলেট করতে হয়। সো নো নিউ ক্যালকুলেশন ইজ হিয়ার। আর এসকেবি বাউলিস কোএফিসিয়েন্ট, সেখানে কিন্তু আমরা Q3 শিখেছি, Q1 শিখেছি, মিডিয়ানও শিখেছি।
সো সবকিছুই কিন্তু আছে, এটাও যদি ফর্মুলা ইউজ করি একই ফর্মুলা, কাজেই স্কিউনেস যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের কোনো নতুন ফর্মুলা নেই। তবে বুঝার ব্যাপার হলো স্কিউনেস ক্যালকুলেট করে আমি যে মানটা পাবো সেই মানটা যদি প্লাস ফর্মে পাই তার মানে পজিটিভলি স্কিউড, যদি মাইনাস ফর্মে পাই তোমাকে ইন্টারপ্রিট করতে বললে, ইন্টারপ্রিট করা মানে তোমার রেজাল্টের উপরে তুমি একটা স্টেটমেন্ট লেখো, তাহলে সেটা হলো নেগেটিভ হলে নেগেটিভলি স্কিউড। আরেকটা বিষয় হচ্ছে এই মানটা যদি খুব বেশি হয় তার মানে কিন্তু আমাদের রেজাল্টটা একেবারেই মানে নন ইউনিফর্ম হবে। এই এখন গ্রাফ থেকে যে মিন মিডিয়ান মোডটা এটা একটু শর্টলি দেখিয়ে দিই কিভাবে ক্যালকুলেট করবে। তোমরা সবাই জানো হিস্টোগ্রাম ড্র করতে পারো? আমি যে ম্যাম পারি না ম্যাম। পারো না? এখানে যেমন যেটা ক্লাস দিয়েছি 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এগুলোকে তুমি এক্স এক্সিস বরাবর লিখবে, এক্স এক্সিস বরাবর। এখানে ধরো লিখলে 30 থেকে 40, আবার 40 থেকে 50 এখানে, 50 থেকে 60 এখানে, 60 থেকে 70 এখানে। ইকুয়াল হতে হবে, এই বারগুলো এই গ্যাপগুলো কিন্তু ইকুয়াল হতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ইকুয়াল আছে, 70 থেকে 80, 80 থেকে 90, এই গ্যাপগুলো কিন্তু ইকুয়াল আছে। আর এটা তার মানে এইদিকে কিন্তু আমি কাদেরকে দিচ্ছি? ওয়েটকে দিচ্ছি। আমাদের অঙ্কে এদিকে আছে ওয়েট, সো আমি এখানে ওয়েট দিচ্ছি। আর এটা এভাবে করে লিখতে হবে। আর এদিকে কিন্তু আমি লিখছি এই অ্যারোটা দিয়ে, সরি এই অ্যারোটা দিয়ে আমি বোঝাচ্ছি নাম্বার অফ অবজারভেশন। এদিকে যদি আমি অ্যারো দিই তাহলে এটা হলো নাম্বার অফ অবজারভেশন বোঝাবো। এই নাম্বার অফ অবজারভেশন মানে হলো নাম্বার অফ স্টুডেন্ট। এখানে তোমরা লিখবে নাম্বার অফ স্টুডেন্টস, এই পাশটাতে নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস লিখবে। আর আমি এখানে এফ লিখে দিই, এফ মানে হলো ফ্রিকোয়েন্সিটা। সো হাইটের দিকে তুমি ফ্রিকোয়েন্সি দিবে। এখন তুমি 30 থেকে 40 এর মধ্যে কতজন আছে? প্রথম ক্লাসে আছে 18 জন, ধরে নিচ্ছি এটা হলো 18 এর হাইট। তারপরে সেকেন্ড ক্লাসে কতজন আছে? সেকেন্ড ক্লাসে সেকেন্ড ক্লাস ম্যাম 27। 18 এর সাথে কত অ্যাড করে আমরা 55 পেয়েছিলাম, 37 না এরকম কিছু একটা, 37 না? মেবি ইট ইজ 37। 37। হ্যাঁ 37 আছে, এটা ধরো 37। তারপরে হাইটটা হলো 45, এরপর হাইটটা আছে, এই হাইটটা ধরো 27। তারপরের যে হাইটটা আছে সেই হাইটটা কত আছে? 15 আছে। তো এই হাইটটা ধরো 15 আছে। তারপরের হাইটটা, এই হাইটটা ধরো 8 আছে। এভাবে করে হাইট অনুযায়ী মানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী তুমি হাইটটা দিবে আর এদিকে হচ্ছে ক্লাস ইন্টারভ্যালটা দিবে, দিয়ে প্রতিটা হাইট অনুযায়ী যে ক্লাসগুলো আছে সেগুলো দিয়ে এক একটা করে বার ড্র করবে। যেহেতু 30 থেকে 40 এর মধ্যে হাইট হলো 8, পুরোটা কভার করবে। আবার 40 থেকে 50, তো 40 কেই উপরের দিকে টান দিবে, টান দিয়ে 40 থেকে 50 এটুকুর মধ্যে হাইটটা তুমি কত দিবে? এটুকুর মধ্যে হাইট হলো 37 আছে, প্রথমটা 18 আছে, তারপর এটা 37 আছে, সো 37 হাইট উঠাবে। 50 থেকে 60 হাইটটা উঠাবে 18 এ। এখন তোমাকে যে এই যে ক্লাস ইন্টারভ্যাল, এই যে ফ্রিকোয়েন্সিটা আমি এখানে দিয়েছি, তুমি কি আসলে এভাবেই লিখবে যে 18 হলে 18 লিখবে, 37 হলে 37 লিখবে? তুমি কিন্তু এরকম লিখবে না। তুমি দেখতে পাচ্ছ তোমার সর্বোচ্চ হাইট হলো 45, তো তুমি এদিকে যেভাবে সাজাবে সেটা হলো উপরের দিকে 50 পর্যন্ত তুমি স্কেলিং করবে। 50 পর্যন্ত স্কেলিং করতে গেলে তোমাকে ধরো 0, 10, তারপরে 20, তারপরে এখানে বোধহয় আরো কম করে দেওয়া হয়েছে, 10 এখানে আমি ধরো 15 দিলাম, এখানে 20 দিলাম, এখানে 25 দিলাম। এভাবে করে তুমি ইকুয়াল লেন্থ করে করে উপরের দিকে যাবে, গিয়ে তারপরে তুমি যখন স্কেল ফ্রিকোয়েন্সিটা বসাবে তখন তোমার এই স্কেলিং এর কোন জায়গাটায় পড়লো সেই অনুযায়ী কিন্তু তুমি দাগটা টানবে। বোঝা গেছে? তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারো না? বুঝুনে এখানে আমাদের অঙ্কের ক্ষেত্রে বলি, আমি যদি এই হাইটটাকে ধরো 50 পর্যন্ত ধরতে চাই, এটা হলো 50, তাহলে আমার এখানে এটা যদি 0 ধরি, 1 2 3 4 5 6, 6টা ভাগ
আছে, হ্যাঁ? আচ্ছা, এখানে আমি একটা ভ্যালু দিচ্ছি, এটা হলো 10, আর একটু নিচে 10 দিয়ে এই জায়গাটায় 10। তারপরে এইটুকু হাইট, এটাকে দিলাম আমি 20, এইটুকু হাইট, এটাকে আমি দিলাম 30। ইকুয়াল হাইট করে করে তুমি দিবে। এরপরে এটা হলো 40, এরপর উপরে হলো 50, এভাবে করে তুমি ক্লাস করে ফেললে। এখন তোমার যে ফ্রিকোয়েন্সিটা আছে, প্রথম ফ্রিকোয়েন্সির হাইট হলো 18, সো তুমি 10 থেকে আরো 8 উপরে যাবে, গিয়ে সেখান থেকে তুমি হাইটটা ইন্ডিকেট করে একটা বার ড্র করবে। আর এইদিকে কিন্তু তুমি বলতে পারো যে আমার তো 0 থেকে 10 এর মধ্যে না, আমি এখানে 30 লিখতে পারি, 30 থেকে 40। সো এটা হতে পারে, অথবা আমি এখানে গ্যাপ দিয়ে চলে যাব, তারপরে আমি 30 থেকে 40 লিখবো। এটা কিন্তু কিছু ম্যাটার করে না, দুটো স্কেল কিন্তু সম্পূর্ণ আলাদা। এদিকের স্কেল নির্ভর করবে ফ্রিকোয়েন্সির উপর, আর এদিকের স্কেল নির্ভর করবে ক্লাস ইন্টারভ্যালের উপর। এটা হলো ক্লাস ইন্টারভ্যালের উপর নির্ভর করবে। 70, 80, 90, এগুলো ক্লাস ইন্টারভ্যালের উপর নির্ভর করবে। এখন 30 থেকে 40 কতটুকু ফ্রিকোয়েন্সি আছে সেই হাইটটাই তুমি এখানে দেখাবেন, দিয়ে একটা বার ড্র করবে। 40 থেকে 50 কতটুকু হাইটের মধ্যে আছে সেটা দেখাবে, দেখিয়ে একটা বার ড্র করবে। তারপরে পরেরটা 50 থেকে 60 কতটুকু হাইটের মধ্যে আছে সেই অনুযায়ী, এভাবে করে তুমি একটা হিস্টোগ্রাম ড্র করবে। এই যে ফিগারটা, এখানে কিন্তু তুমি অবশ্যই এদিকে মেনশন করবে এদিকে কি আছে, যদি মার্কস থাকে মার্কস, ওয়েট থাকলে ওয়েট, হাইট থাকলে হাইট, যা থাকে, প্রফিট থাকলে প্রফিট, আর এদিকে হলো এফ, অবশ্যই এদিকে এফ আছে। এভাবে করে কিন্তু তুমি এটাকে দিলে, এটাকে বলা হয়, এই যে ফিগারটা আমি ড্র করেছি এই ফিগারটার নাম হলো হিস্টোগ্রাম। এখন এই হিস্টোগ্রাম ড্র করার পরে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি দেখবে যে সবচেয়ে বড় যে বারটা আছে সেই বারের দুটো কর্নার চুজ করবে, যেমন এ বি দুটো কর্নার চুজ করা হয়েছে, তার সাথে অ্যাটাচড দুটো বারের, এই বারের ডানে একটা বার অ্যাটাচড আছে, কোন কর্নারে অ্যাটাচড আছে সেই কর্নারটা, বামে একটা বার অ্যাটাচড আছে, কোন কর্নারে অ্যাটাচড আছে সেটা, অপোজিট কর্নার দুটোকে যোগ করবে। যোগ করে তুমি যে পয়েন্টটা পাবে সেই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবে। এই লাইনটা কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে। এখন এখানে অনেক সময় ফিগারের ভুলের কারণে, এটা যেহেতু আমি নেট থেকে নিয়েছি, ফিগারের ভুলের কারণে আমরা মনে করি যে এই লাইনটার নাম মোড। এই লাইনটা কিন্তু মোড না। মোড মানে হলো মোডাল ওয়েট। ওয়েট কোন লাইনের উপরে আছে বলো তো? ওয়েট কোন লাইনে আছে? ওয়েট এক্স লাইনে। এক্স লাইনে আছে, কাজে ওয়েট হবে, ওয়েট কিন্তু থাকবে এই জায়গাটাতে। ওয়েট কিন্তু কোনোভাবেই ওই লাইনটাও না, কেউ কেউ কোনো কোনো ফিগারে তোমরা যদি ইন্টারনেটে দেখো দেখবা যে এই জায়গাটাতে লিখছে মোড, এটা কিন্তু মোড না। না, এই লাইনটা মোড। মোড হচ্ছে এটা, ওই লাইনটা এসে এক্স অ্যাক্সিসের যে পয়েন্টে মিট করবে এই পয়েন্টটাকে বলা হবে মোড। সো তোমরা ক্লিয়ার করে এখানে এমও লিখে দিবে, এটা হচ্ছে মোড। আমরা তখন আমাদের যে অঙ্কের আমরা পেয়েছিলাম মোডাল ভ্যালুটা, সেটা পেয়েছিলাম 59 পয়েন্ট সামথিং। আমি যদি এই ফিগারটা, যেহেতু আমাদের এক্সাক্ট ফিগার হয়নি, এই ফিগারে কিন্তু আমরা কত পেয়েছি, এটা কত হবে, 55 এর চেয়ে কম, তাই না? আর আমরা ওখানে পেয়েছি 59 পয়েন্ট সামথিং, মানে এখানে পেয়েছি অঙ্কের ক্যালকুলেশনে ভ্যালু এখানে পেয়েছি, আর গ্রাফ থেকে ভ্যালু এখানে পেয়েছি। তো আমি যদি এখন বলি যে তোমরা ইন্টারপ্রিট করো কেন আমাদের এই দুটো রেজাল্টের এরকম গ্যাপ, তোমরা কি বলবে? ফিগার থেকে আমি যেখানে ভ্যালু পেয়েছি সেটা আমি ফিগারে শো করেছি, আর আমি ক্যালকুলেশন থেকে যে ভ্যালুটা পেয়েছি সেটাও আমি এখানে শো করেছি। দুটোর মধ্যে এতটা গ্যাপ কেন? বলো একটু, কি বলতে পারবে না পারবে না, কিছু তো একটা রেসপন্স করবে। পারবো না ম্যাম, আচ্ছা প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা, এটা হচ্ছে, আমি যেহেতু আমার এই যে ফিগারটা আছে, এই ফিগারটা কিন্তু আমাদের যে ডাটা আছে সেই ডাটা থেকে কিন্তু
একদম এক্সাক্ট ফিগার এটা ড্র হয় নাই, আমি জাস্ট একটা র্যান্ডম ফিগার দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যেটা কিছুটা আমাদের ডাটার কাছাকাছি কিন্তু এক্স্যাক্টলি আমাদের ডাটাকে রিপ্রেজেন্ট করে না, সেই জন্য এই ভ্যালুটা এত বেশি ভ্যারি করেছে। কিন্তু আমরা যখন আমাদের ডাটাকে ইউজ করে ফিগারটা ড্র করব তখন এই দুটো রেজাল্ট আরো অনেক বেশি ক্লোজ হবে। আর সেই ক্ষেত্রে যদি আমরা কিছুটা গ্যাপ পেয়ে থাকি সেই গ্যাপটা পাবো শুধুমাত্র কিসের কারণে, ফিগারটা যদি খুব অ্যাকুরেট করে ড্র না করা যায়, পেন্সিলটা যদি খুব শার্প না হয় সেক্ষেত্রে হতে পারে এই যে আমি যোগটা করলাম এই যোগটা যদি খুব অ্যাকুরেট না হয়, লাইনটা যদি মোটা হয়ে যায়, লাইন মোটা হলে কখনো পয়েন্ট এখানে চলে আসতে পারে আবার কখনো পয়েন্ট এখানে চলে আসতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আমার মানটা ভ্যারি করতে পারে, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের এই ফিগারটাতে এখন যে মানটা ভ্যারি করেছে সেটা একমাত্র কারণ হচ্ছে আমাদের ফিগারটা এক্স্যাক্টলি মিন করে না যা আমাদের ডাটা আছে। কি এখন ক্লিয়ার হয়েছে না এখন ক্লিয়ার হয়নি? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম 2 ঘন্টা ক্লাস করতেছি, মাথার উপর দিয়ে যাচ্ছে কার্ভের মতন। কার্ভের মতন মাথার উপর দিয়ে কেন যাচ্ছে? ম্যাম সকালে একটা ক্লাস করছি, তারপর ম্যাম না খেয়ে ম্যাম এই 2টা অবধি 1টা অবধি বসে আছি ম্যাম। আমি তো তোমাদের থেকে তোমাদের ক্লাস ছিল 10:30 পর্যন্ত, তোমরা এই টাইমে আমাকে শিডিউল দিয়েছো আর এখানে আমার শিডিউল ক্লাস ছিল, আমি তো আমার ক্লাসের বাইরে ক্লাস নিচ্ছি না। ম্যাম এইটা তো ওরা আলোচনা না করে দিয়েছে। কারা আলোচনা না করে দিয়েছে? আমি? আপনার কথা বলিনি ম্যাম, ক্লাসমেটদের কথা বলছি। আমার ক্লাসটা তো শিডিউল ক্লাস, আমার ক্লাসটা এক্সট্রা ক্লাস না। ও আচ্ছা ম্যাম। আমি কি এক্সট্রা ক্লাস নিচ্ছি না শিডিউল ক্লাসে আসছি? শিডিউল ক্লাস ম্যাম। হ্যাঁ, তো আমার শিডিউল ক্লাস হলে তো তোমার শিডিউল অনুযায়ী একটা প্রিপারেশন থাকতে হবে যে আমার এই টাইমে ক্লাস আছে, সেই অনুযায়ী তো তুমি তোমার খাবার দাবার খাবে বা যা যা করবে। আর এখন বাসা থেকে যদি তোমরা বলো যে আমরা সকাল থেকে খেতে পারি নাই, যখন হোস্টেলে ছিলে তখনও বললে যে আমরা সকাল থেকে খেতে পারি নাই, তাহলে কিভাবে হবে বলো? আমি তো আর এখান থেকে তোমাকে খাওয়ানোর কোনো সিস্টেম করতে পারবো না। আচ্ছা, আমরা একটা ফিগার ড্র করেছি, হচ্ছে হিস্টোগ্রাম, যে হিস্টোগ্রামের ক্ষেত্রে আমি বলেছি যে এখানে বার দিয়ে দিয়ে ড্র করতে হবে। এটা হলো একটা এরকম এক্স এক্সিস ওয়াই এক্সিস নিয়ে এরপরে তুমি কিন্তু বার দিয়ে দিয়ে ড্র করবে। হিস্টোগ্রামটা হচ্ছে বার দিয়ে ড্র করতে হয়, এখানে থামবে আবার এভাবে বার দিয়ে কিন্তু আমাদেরকে হিস্টোগ্রাম ড্র করতে হচ্ছে। ক্লাস ইন্টারভেল গুলো ইকুয়াল নিয়ে নিয়ে আমরা বার দিয়ে দিয়ে ড্র করেছি। এক একটা ক্লাসে হাইটটা কাকে ইন্ডিকেট করে বলো তো? হাইটটা কাকে ইন্ডিকেট করবে? হাইট ফ্রিকোয়েন্সি। হাইট হলো ফ্রিকোয়েন্সিকে ইন্ডিকেট করবে। আমার এক্স এক্সিসে চলে গেছে। হাইট হলো ফ্রিকোয়েন্সিকে ইন্ডিকেট করবে। আর এক্স এক্সিসের উপর যে ইন্টারভেল গুলো দেখাচ্ছে সেই ইন্টারভেল গুলো কাকে ইন্ডিকেট করবে? এই যে ইন্টারভেল গুলো এত থেকে এত, এত থেকে, এটা কাকে ইন্ডিকেট করবে? মোট ক্লাস ওয়েট কি ওয়েট? ক্লাস ইন্টারভেল। প্রফিট হলে প্রফিট, ওয়েট হলে ওয়েট, ক্লাস ইন্টারভেল আকারে যেটা দেয়া থাকে। তার মানে হিস্টোগ্রাম ড্র করলে তোমাকে কিন্তু ক্লাস ইন্টারভেল থাকতে হবে, ঠিক আছে? আরেকটা কার্ভ আছে, আরেকটা ফিগার আছে, সেটা হচ্ছে আমরা এভাবে ড্র করি। এখানেও আমি দুটো এক্সিস নিচ্ছি, তোমরা এটা একটু দেখার চেষ্টা করো। এখানে আমি একটা এক্স এক্সিস নিলাম, তারপরে আমি আরেকটা ওয়াই এক্সিস নিলাম। এবার আমি ক্লাসগুলো দেখাচ্ছি। ধরো এখানে একটা ক্লাস আমি এভাবে করে ভাগ করে দিলাম। ইকুয়াল কিন্তু আমি করার চেষ্টা করছি, ইকুয়াল করে করে তোমরা এই ভাগগুলো দেখাবে। এখন তুমি তোমার অঙ্কটার ক্ষেত্রে এখানে যেটা লিখবে 30 থেকে 40 সেভাবে করে লিখবে। আমি হাইটের দিকেও কিছু ক্লাস দিচ্ছি, দুটো আমি আলাদা দেখাচ্ছি এর কারণে দুটো ইন্ডিভিজুয়াল, সেম না, ইন্ডিভিজুয়াল। হাইটের দিকে আমি কিছু ক্লাস দেখালাম।
এবার আমি আমার অঙ্কে চলে আসি। আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমে এই ক্লাস ইন্টারভেল গুলো কি ছিল, ধরো আমি এখান থেকে শুরু করলাম 30, তারপর একটা 40, তারপর একটা 50, তারপর একটা 60, এভাবে করে চললো 90 পর্যন্ত। এগুলো হচ্ছে আমি ওয়েটটা দেখালাম, ঠিক আছে? এখানে আমি ওয়েট দেখালাম। এখানে কিন্তু তোমাকে অ্যারো দিয়ে বলে দিতে হবে এটা যে ওয়েট তুমি দেখিয়েছো। তার মানে মার্কস থাকলে এদিকে তুমি মার্কস লিখবে, হাইট থাকলে হাইট, ওয়েট থাকলে ওয়েট। এবার তুমি এদিকে আসো, এদিকে তুমি দেখাবে কি? আগে দেখিয়েছো এদিকে কি দেখিয়েছো হিস্টোগ্রামের ক্ষেত্রে, এদিকে হিস্টোগ্রামের ক্ষেত্রে এদিকে তুমি ফ্রিকোয়েন্সি দেখিয়েছো। আর যখন তুমি এদিকে সিএফ দেখাবে, এখন তুমি এদিকে সিএফ দেখাবে, তো তোমার সিএফ এর সর্বোচ্চ মানটা কততে আসছে? 150 তে আসছে। তাহলে কিন্তু তোমার এখন এই মানগুলোকে ভাগ করতে হবে। এখানে যেমন 10 10 করে গ্যাপ নিয়েছে, এখানে কিন্তু আমি প্রথমে 50 করে দিই, 50, 100 এখানে দিলাম, আর 150। এরপরে এই 50 কে হয়তো দুই ভাগ করে আমি এখানে দিতে পারি 25, তারপরে এখানে দিতে পারি 75, এখানে দিতে পারি কত 125, এরকম এভাবে করে আমি ভাগটা করলাম। এদিকে কিন্তু আমি সিএফ টা প্লট করব। তাহলে সিএফ এর প্রথম যে মানটা 30 থেকে 40, এই 30 থেকে 40 আমি কিন্তু এখন 40 বরাবর মানটা লিখবো। 40 বরাবর মানটা ছিল 80, তারপরে 40 থেকে 50, 50 বরাবর মানটা ছিল 37, 50 থেকে 60 এই মানটা ছিল কত? সরি, 40, 18 এর পরেরটা ছিল 55, 55 এর পরেরটা কত পেয়েছি সিএফ এ, তার সাথে আরো কত অ্যাড হয়েছে? 45 অ্যাড হয়েছে, এবং এই মানটা কিন্তু আমি গিয়ে পেয়েছি 100 এ। তারপরেরটা আমি পেয়েছি 125 এ, তারপরেরটা পেয়েছি 142 তে, তারপরেরটা পেয়েছি 150 তে। তার মানে আমি কিন্তু এখন এই পয়েন্টগুলো আপার লিমিট বরাবর দিচ্ছি, আপার লিমিট বরাবর প্রত্যেকটা ক্লাসের আপার লিমিট বরাবর সিএফ গুলো দিবে, দিয়ে সব সিএফ গুলোকে কভার করে এরকম একটা গ্রাফ তুমি তৈরি করবে। এটাকে বলা হয় ওজিভ। এই সব সিএফ গুলোকে অ্যাড করে একটা গ্রাফ তুমি তৈরি করলে, এটার নাম হলো ওজিভ। এবার তুমি গ্রাফ থেকে মিডিয়ান ক্যালকুলেট করতে চাও। n/2 এর মান কত ছিল বলো তো? 75 75 ছিল। তাহলে এখানে তুমি এই n/2 ধরো, এটা হলো 75, এটা হলো n/2, এই জায়গাটা আসবে, এখান থেকে একটা একদম লাইন, প্যারালাল লাইন নিবে। লাইনটা কোনোভাবে যেন আঁকাবাঁকা না হয়, এরকম একটা প্যারালাল লাইন নেবে, এক্স এক্সিসে প্যারালাল। যেখানে গ্রাফের যেখানে ছেদ করবে সেখান থেকে তুমি আরেকটা পারপেন্ডিকুলার লাইন নিবে। এখন এক্স এক্সিসের যে জায়গাটাতে এসে পড়লো সেই জায়গাটায় তুমি কি পাবে? কি পাবে বলতে পারবে? n/2 দিয়ে আমরা কাকে মান বের করেছি? n/2 দিয়ে কি ক্যালকুলেট করেছিলাম? মিডিয়ান। তাহলে এই যে মানটা তুমি পেলে, এটা কি পাবে? মিডিয়া পাবো, মধ্যমান। মিডিয়ান পাবে। বোঝা গেছে? আবার তোমাকে যদি বলা হয় Q3 ক্যালকুলেট করো, Q3 কিভাবে ক্যালকুলেট করেছো? 3n/4 দিয়ে। 3n/4 এর মান কত পেয়েছিলাম আমরা? 37.5। 37.5। তার মানে এখানে তুমি 37.5 যেখানে আসবে, এখানে থাকবে, সেই জায়গাটাতে একটা লাইনকে তুমি টান দিবে। এখান থেকে তুমি একটা লাইন টান দিবে, তারপরে এদিকে একটা লাইন টান দিবে, এখানে তুমি Q1 পাবে। আমার ফিগারটা খুব রাফলি আমি ড্র করেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমরা যে অ্যান্সার গুলো পেয়েছিলাম সেগুলোর খুব ক্লোজে কিন্তু আমি মান পাচ্ছি। তো এখানে কিন্তু তুমি Q1 পেলে। এখন বলো তো P80 যদি ক্যালকুলেট করতে হয়, P80 আমি কোন মানটা খুঁজবো? P80 যদি গ্রাফ থেকে বের করতে হয় কোন মানটা খুঁজবো? বাই 100। 10/100। তো সেটা আমরা কত পেয়েছিলাম মনে আছে? 8 into 15 কত হয়? 8 into 15 8 into 15 কত হয়?
120 120 ম্যাম ইয়ামান পাই মানে 120 হ্যাঁ, তার মানে এই 120 এখানে হচ্ছে 8n/15, এই 120 এখান থেকে আমি কিন্তু একটা লাইন টান দিব। সেই লাইনটা অবশ্যই প্যারালাল হতে হবে এক্স অ্যাক্সিসের সাথে। গ্রাফে যেখানে এসে থামবে সেখান থেকে আমি আরেকটা পারপেন্ডিকুলার লাইন টান দিব। দেখতে পেয়েছো? এবং এখানে যে জায়গাটা মিট করবে সেই মানটার নাম কি? যেখানে এক্স অ্যাক্সিসের উপরে এসে মিট করলে এই মানটা কত? কার মান এটা? মোডের মান হয়নি, এম P80 এর মান। মোড তো আমরা বের করি হিস্টোগ্রাম থেকে। মোড কোথা থেকে বের করি? হিস্টোগ্রাম হিস্টোগ্রাম থেকে। আর মিডিয়ান, কোয়ার্টাইলস, ডেসাইলস, পার্সেন্টাইলস সেগুলো আমরা বের করি অজীব থেকে, এবং এই অজীব থেকে মান বের করার পদ্ধতি একেবারেই সেম। আমি লাস্ট আরেকটা কোশ্চেন তোমাদের করতে চাই। যদি আমি ম্যাম ওই সময় একটু ভুল হয়েছিল ম্যাম, ওই 3n/4 এর মান 112.5। 112.5 ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে সেখানে আমরা পাবো। আরেকটা একটু দেখি যে যদি আমি বলি D5 ক্যালকুলেট করো, কোন ভ্যালুটা আমি বের করব D5 এর জন্য? 5n/10 5n/10। 5n/10 হলে আমরা কত পাবো? 75 পাবো, তাই না? 5n/10 মানে 75 না? জি ম্যাম 5n/10 হলো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে ভ্যালুটা পেলাম, মিডিয়াম যেখানে পেলাম সেখানেই কিন্তু আমরা পাবো D5 এর ভ্যালুটা। মিডিয়ানের ভ্যালুটা D5 এর ভ্যালুটা সেম হবে। এখন কি যে কোনো ধরনের ডেসাইল, কোয়ার্টাইলস, পার্সেন্টাইলস বা মিডিয়ান যদি বের করতে বলি, এই গ্রাফ থেকে বের করা সম্ভব কিনা? সম্ভব ম্যাম। আচ্ছা, তাহলে এই সম্ভবটাকে আসলে সম্ভব করা তোমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, যেহেতু তোমাদের সময় কম। আর কিন্তু একটা সুবিধা আছে, সেটা হলো তোমরা অনেক বেশি প্রিভিলেজড। যেখানে সিভিল প্রথম তো ডিক্লারেশন দিয়েছে 2 ঘন্টার পরীক্ষা, এখন আধা ঘন্টা বাড়িয়েছে। সাবমিশনের জন্য হাফ অ্যান আওয়ার বাড়িয়েছে। আর তোমাদের পরীক্ষার ডিউরেশন কত? 6 আওয়ার। 6 আওয়ার। কাজে সেই জায়গা থেকে আমার মনে হয় যে তোমরা অবশ্যই সময় নিয়ে এই ক্যালকুলেশন গুলো করে দেখাতে পারবে। এবার বলো কার কি বলার আছে, আগে কথা শুনে নিই তারপরে যাই। দুজন বোধহয় কানেকশনে আর থাকতে পারে নাই, তাদের প্রবলেম হচ্ছে, তারা সাইন আউট করতে হয়েছে। জি ম্যাম, অনেকের নেট চলে গেছে। ম্যাম সিটিটা কি আজকে নিবেন?